বন্ধুদের সাথে কলেজে আড্ডা দিয়ে বেশ খানিকটা সময় কাটিয়েছে ঈশান। আর এই সময়ের মধ্যে কোথায় কি হয়েছে না হয়েছে, বাসায় ফেরার কথা সবই ভুলে গিয়েছিল। বন্ধুদের কাছে পেলে যেন ছেলেটার আর কিছুই মনে থাকে না। স্কুল লাইফের বন্ধুরা বলে কথা, কলেজ লাইফেও অনেকের সাথেই আছে। তার উপর আজ দুদিন বাদে কলেজে এসেছে, আবার দুটো ক্লাস হয়নি। সেজন্যই আর কি একটু সুযোগ পেয়ে বসেছিল। ক্যান্টিনে গিয়ে আড্ডা দিতে দিতে কতটা সময় পেরিয়ে গেছে সেটা ঈশানের জানা নেই। তবে যখন বাইক নিয়ে বাইরে বেরোলো তখন বুঝতে পারলো প্রায় 2টো বেজে গেছে। এরই মাঝে আম্মু কল দিয়েছে, সেটাও খেয়াল করেনি। আর খেয়াল করবেই বা কী করে, কলেজে এসেছে বলে ফোনটাও সাইলেন্ট ছিল। কলেজে আসলে ফোনটা অনেক আগে থেকেই সাইলেন্ট করে রাখে। ডিসিপ্লিনের বেলায় কোনো প্রকার কম্প্রোমাইজ চলবে না ছেলেটার। আর কলেজের বিষয়টা একটু অন্যরকম। কোনো স্যার ম্যাডামের সামনে যদি বেইজ্জতি হতে হয় সেটাতে সম্মানে অনেক লাগে। আর কতগুলো স্টুডেন্টের সামনে এরকম ঝামেলা করতে চায়নি বলেই ক্লাসের সব সময় ফোন সাইলেন্ট রাখে। যাই হোক, কলেজ থেকে বেশ কিছুটা দূরেই একটা বেশ নির্জন রাস্তা পড়ে। এদিকটায় সবসময় শুনশান নীরবতা। এদিক দিয়ে তেমন লোকজন চলাফেরা করে না। সব সময় গাড়ি চলাচল থাকলেও লোকজনের যাতায়াত তেমন নেই বললেই চলে। ঈশান ওই রাস্তা দিয়ে বেশ স্বভাব সুলভ আর স্বাভাবিকভাবেই বাইকটা ড্রাইভ করছিল। আরও কিছুটা এগোতেই মিনিট 2 বাদেই ফোনটা বাজতে লাগলো। ঈশান কোনো রকমে ফোনটা পকেট থেকে বের করে খেয়াল করলো বন্ধু মেহেদির নাম্বার থেকে কল এসেছে। ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে এমন কিছু বলল, তার জন্য ঈশান বাইকটা দাঁড় করিয়ে ফেললো আর বলতে লাগলো, তুই বাইকে আছিস? তাহলে ব্রেক কর, নাহলে অ্যাক্সিডেন্ট করে বসতে পারিস। তোকে দিয়ে বিশ্বাস নেই। ঈশানও বাইকটা স্ট্যান্ড করলো। তারপর বাইকে ভর করে দাঁড়িয়ে কথা বলতে লাগলো মেহেদির সাথে। কী সব কথা বলবে, বাসায় গিয়ে কি বলা যেত না যেত, মাঝপথে এসব বলতে হবে। কোনো মেয়েকে পছন্দ, কোথায় কি হয়েছে না হয়েছে সব এখনই বলার সময় হলো? ঈশানও কিছুক্ষণ ধরে ওর বক বক শুনলো আর পায়চারি করতে লাগলো। এরই মাঝে খেয়াল করলো সামনের দিক থেকে একটা বোরখা পরিহিত মেয়ে, আর একে শুধু মেয়ে বললে ভুল হবে, একদম পর্দাশীল, নিজেকে বোরখায় আর পর্দায় আবৃত করে রাখা একটা মেয়ে হেঁটে আসছে। মেয়েটাকে দেখেই বেশ খানিকটা সম্মানসূচক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। ঈশানের মনে হতে লাগলো এরকম প্রপার পর্দা করা কোনো মেয়েকে দেখলে সম্মানটা আপনা আপনি ভিতর থেকে চলে আসে। ঈশান উঠে দাঁড়িয়ে খেয়াল করলো মেয়েটা কেমন সংকোচ করছে ওর সামনে দিয়ে যেতে। রাস্তার পাশ দিয়ে যাচ্ছে মেয়েটা, আর ঈশানকে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে বেশ খানিকটা দূরেই দাঁড়িয়ে পড়ল। ঈশান বিষয়টা বুঝতে পেরে রাস্তা থেকে কিছুটা নিচের দিকে নেমে গেল, কিন্তু তাতেই যেন ঘটল বিপত্তি। মেয়েটা চলে তো যাচ্ছিল। ঈশানও ওর চলে যাওয়ার পরেই যখনই রাস্তায় উঠে আসলো তখনই মনে হতে লাগলো পিছন থেকে একটা ছেলে হয়তো মেয়েটাকে ফলো করছে। মেয়েটা কিছু বলছে না, তবে দ্রুত হাঁটছে, হয়তো ভয় পাচ্ছে। এরকম পর্দাশীল মেয়ের পিছনেও এরকম একটা বখাটে ছেলেটা ঘুরছে, বিরক্ত লাগলো। ঈশান মেহেদিকে 1 মিনিট বাদে ফোন করছি বলে কলটা কেটে দিয়ে পকেটে রেখে এবার সামনের দিকে এগিয়ে গেল। দ্রুত পায়ে হেঁটে এগিয়ে গিয়ে ছেলেটার শার্টের কলার ধরল। সাথে সাথে বাধা পেতেই ছেলেটা সেখানেই দাঁড়িয়ে পড়ল। আর তৎক্ষণাৎ ঈশানের দিকে ফিরতেই ঈশান ওর কাঁধের উপর হাত রেখে মেয়েটার দিকে একবার তাকাতেই দেখলো মেয়েটা পিছনে ফিরেছে। হয়তো ওই বখাটে ছেলেটাকে আটকে দেওয়াতে বোরখার ভিতর থেকে ঈশানকে ধন্যবাদ জানাচ্ছে। ভয় পেয়েছে মেয়েটা, এটা বেশ ভালোভাবেই বোঝাই যাচ্ছিল, যার জন্য বেশ দ্রুত হাঁটছিল। এবার ঈশান ছেলেটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কে রে ভাই তুই? তোকে দেখে মেয়েটা যে পরিমাণে ভয় পেয়েছে তাতেই দেখ কীরকম দ্রুত পায়ে হেঁটে পালাচ্ছে। তুই ওর পেছন পেছন যাচ্ছিস কেন? না মানে আসলে বলছিলাম কি যে আমি যদি পছন্দ হয় বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যা, আর না হয় তোর আব্বু আম্মুকে বল বিয়ে করবি ওকে। মেয়েটার আব্বু আম্মুকে গিয়েও বল তাদের মেয়েকে তুই পছন্দ করিস আর আইনিভাবে তাকে নিজের স্ত্রী হিসেবে পেতে চাস। এরকম বখাটিদের মতো এলোমেলো হয়ে ঘোরাফেরা করলে যে কেউই তোকে দেখে ভয় পাবে। আর এরকম চুলদাড়িগুলো বড় করে রেখেছিস কেন? এতে একদম গুন্ডা গুন্ডা লাগছে তোকে। দাড়ি রাখিস ভালো কথা, তবে মোষটা কেটে ফেলবে। আর শোন, তোর একটু লুকটা চেঞ্জ কর, তোকে দেখলেই কেমন ভয় ভয় লাগে। আর তার উপর একটা পর্দাশীল মেয়ের পিছনে এরকম বখাটেদের মতো করছিস, একটু লজ্জা থাকা উচিত তোর। ছেলেটা কী ভাবলো কে জানে।
তবে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। ঈশান কিছুক্ষণ ধরে ওর দিকে তাকিয়ে থেকে তারপর একটা হাত কাঁধের উপর নামিয়ে রেখে বলতে লাগলো, মেয়েদের সবসময় এরকম বাজে নজরে দেখতে নেই, আর এরকম করে ওর পেছনে ঘুরছিস সেটা তো ও ভয় পাচ্ছে। একটা প্রপার পর্দাশীল মেয়ে কখনো তোকে ভালোবাসবে না। ভালো তখনই বাসবে যখন তোদের বিয়ে হবে। প্রেম ভালোবাসার জন্য যদি পেছনে পড়ে থাকিস আর বাজে কিছু করার চিন্তা ভাবনা থাকে, তাহলে সেটা থেকে দূরে থাক। মেয়েটা সম্ভবত কোনো মাদ্রাসার কিংবা এতিমখানায় পড়ালেখা করেছে, সেজন্য নিজেকে এরকম পর্দায় আবৃত্ত করে রেখেছে। শোন, পুরুষ মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে, আবার চাইলেই নিজেকে সংশোধন করতে পারে, তাই সেটা করার চেষ্টা কর। নিজের জ্ঞানের ভান্ডার থেকে এক গাদা জ্ঞান ছেলেটাকে দিয়ে দিল ঈশান। ছেলেটাও কেমন যেন মাথা নিচু করে রইল, মনে হলো সব বুঝে নিয়েছে। তারপর ঈশানের কথাতে কিছু বলছিল না দেখেও বলতে লাগলো, কি রে, বুঝেছিস নাকি আমার কথা কানে ঢোকেনি? না মানে আসলে বুঝেছি। চল যা এবার। শোন, এই নির্জন রাস্তায় আর কখনো দাঁড়াবি না। তোদের মতো কাউকে দাঁড়াতে দেখলে কোনো মেয়েই এখান থেকে যেতে পারবে না ভয়ে। ছেলেটা পিছন ফিরে দ্রুত পায়ে হেঁটে চলে গেল। এবার ঈশান বাইকের কাছে এসে বাইকটা স্টার্ট করতেই মনে পড়ল মেহেদি কল করেছে। বাসায় গিয়ে কথা বলবে ভেবে তারপর আর কল করলো না। বাসায় এসে ফ্রেশ হলো। নিচে এসে আম্মুর কাছে খাবার চাইলে খেয়াল করলো ভদ্রমহিলা গাল ফুলিয়ে বসে আছে। ঈশান এসে বসতেই আম্মু ওকে খাবার বেড়ে দিল আর বলতে লাগলো, সবসময় এরকম এলোমেলো ঘোরাফেরাটা আর কতদিন চলবে শুনি? তোমার বোনের তো বিয়ে হয়ে গেল, এখন তুমি অন্তত তো বিয়েটা করো, আমি একটু নিশ্চিন্ত হই। আম্মু, এই মুহূর্তে বিয়ে করো না তো। এখন অবধি একটা প্রেম করতেই পারলাম না, আর তুমি বিয়ের কথা নিয়ে উঠে পড়ে লেগেছ। এই বিয়ের মধ্যে আছেটা কি বলো তো? সব গল্পে কি বিয়ে পর্যন্ত নিতেই হবে? বিয়ের আগে শেষ করলে হয় না? তা কি করে শেষ হবে? সবাই গল্পে মিল চাই, আর তুমি অমিল রেখে শেষ করে দিতে চাইলে সেটা কেউ মেনে নেবে? সেটাই তো মেনে নেবে না। তবে এই বিয়ের কথাগুলো শুনতে আর ভালো লাগে না। তোমার যদি কোনো মেয়ে পছন্দ হয় আমাকে দেখিও, আমার পছন্দ হলে খোঁজখবর নিয়ে দেখবো। ও, তার মানে বিয়ের কথা বলতেই তুমি খোঁজখবর নেবে বলছো, কিন্তু বিয়ে করবে সেটার সিউরিটি দিচ্ছ না, তাই তো? না, এখনই সিউরিটি দিতে পারছে না, তবে অনার্সটা শেষ করতে চাইছি, সেজন্য একটু সময় নিচ্ছি আর কি। তাহলে বলি কি, তোমার আপুর জন্য ননদ আছে, মেয়েটাকে দেখতে তো ভারী মিষ্টি, ওকেই না হয়। তোমার কি মাথা খারাপ? সবশেষে ওই মডার্ন মেয়েটাকে তোমার পছন্দ হলো? ওরকম একটা বকেটি টাইপের মেয়েকে বিয়ে করলে জীবনটা তেনা তেনা করে ফেলবে। কোথায় কতজনের সাথে সম্পর্ক করে বেরিয়েছে দেখো কি। মেয়েটি দেখতে সুন্দর হলেই তার চরিত্র ভালো হবে তার কোনো মানে নেই। এমন করে কেন বলছো? মেয়েটা ভালোই তো হতে পারে, তাছাড়া দেখতে শুনতে ভালোই। আমিও কথা বলে দেখেছি, সবার সাথে বেশ সুন্দর করে কথা বলে। এমন তো নয় যে তুমি ওর সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছো আর চোখের সামনে থেকে দেখেছো কোনো ছেলের সাথে কথা বলতে। যাদের দেখে কিছু বোঝা যায় না তাদের ভেতরে শয়তানটা লুকিয়ে থাকে বেশি। এখন কথা না বলে খাবার খাও। আর আব্বু কোথায়? আব্বু আসলো না যে? ঘড়িতে কটা বাজে দেখেছো? এখন আব্বু বাসায় বসে থাকবে? দুটো অনেক আগে পেরিয়ে গেছে, 4টে বাজতে চললো, আর তুমি বলছো আব্বু আসেনি? আব্বুও অনেক আগেই খেয়ে বেরিয়ে গেছে, আর বলেছে তোমাকে এই ঘোরাফেরাটা বাদ দিয়ে এবার অফিসের দিকে একটু যেতে। ঠিক আছে, অনার্সটা শেষ হোক তারপর। তা বললে তো হবে না। তোমার আব্বু বলেছে তুমি যদি রাজি না হও জোর করে ধরে কিন্তু বিয়ে করাবে, আর বিয়ে করালে নাকি তুমি অফিসের দিকে নিজে থেকে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এই মুহূর্তেই জমের মুখে পড়তেই চাইছি না। আর তার থেকে না হয় আমি সপ্তাহে অফিসের দিকে 2-1 দিন করে যাবার চেষ্টা করব। তারপরও বিয়ের বিষয়টা নিয়ে আলোচনা করো না তো। তা বললে কি হয়? তাছাড়া বিয়ে তো আজ বাদে কাল করতেই হবে, আজ না হলেও কাল তো অন্তত তো করবে। তার থেকে না হয় আব্বু আম্মু সুস্থ স্বাভাবিক থাকবে। বিয়েটা করে ফেলো, আব্বু আম্মু একটু এদিক ওদিকে ঘুরে বেড়াক, তোমরা দুজনে সংসারের দায়িত্বটা নাও। বললে বড় বোনের বিয়ে দিবে, বিয়ে হয়ে গেল, সে চলে গেছে, এখন বাসাটা কেমন ফাঁকা ফাঁকা। তোমার বউ আসলে তার সাথে আমি একটু সময় কাটাতে পারি, মন খুলে গল্প করতে পারি। সেটাও না করে তুমি একদম এলোমেলো ঘোরাফেরা করো। আমার ভালো লাগে বাসায় একা একা থাকতে আব্বু। ঠিক আছে, ঠিক আছে, এত কথা বলতে হবে না।
এবার খাও, আর আমি ভেবে দেখবো কি করা যায়। গত 1 মাস যাবৎ এই কথাই বলছো, তুমি ভেবে দেখবে নাকি আমাদের কিছু করতে হবে? যদি তোমার ভাবার শেষ না হয় তাহলে বলো, আমরা তোমাকে নিয়ে ভাবি। কোনো মেয়ে পছন্দ থাকলে বলো, আর যদি এমন কিছু না থাকে তাহলে আমরা দেখে শুনে একটা বিয়ের ব্যবস্থা করি। ঈশান বুঝতে পারল আম্মু বিয়ে ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলবে না। সন্ধ্যার মুখে একটু বাহিরে গিয়েছিল ছেলেটা। তারপর সন্ধ্যা শেষে মাগরিবের নামাজটা শেষ করে পাশে আসলো। ভাবলো ডাইনিংয়ে বসে একটু টিভি দেখবে। তারপর টিভি দেখার সময় খেয়াল করলো আম্মু কিছু একটা রান্না করছে। ঈশানকে দেখে এসে সন্ধ্যায় হালকা নাস্তা দিয়ে গেল। খাবার খেয়ে ছেলেটা উপরের রুমের দিকে চলে যেতেই মনে হলো তোর বইয়ের দিকে একটু চোখ বোলাতে হবে। সামনেই এক্সাম, আজ বাদে কাল যখন এক্সামে যাহা ফেল মারবে তখন আব্বু একদম রাগে চাইছে তাই বলবে। আব্বুর মুখের উপর কথা বলা আজ অবধি ওদের 2 ভাই বোনের হয়নি। 9:30 অবধি বইয়ের দিকে চোখ বুলিয়ে তারপর মনে হতে লাগলো এবার গিয়ে খাওয়া দাওয়া করে এসে একটু ঘুমানো উচিত। দুপুরে আজ ঘুমানো হয়নি, তাই কেমন শরীরটা ছেড়ে দিয়েছে। মনে হয়েছে হাত পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়লে ভালো লাগতো। আব্বু আম্মুর সাথে খাওয়া দাওয়া করলো। আব্বু কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আম্মু বিষয়টা আব্বুকে বলার জন্য ইশারা করতেই মাঝখানে আব্বু বলতে আরম্ভ করলো। বলছি কি, তোমার আম্মু বারবার বিয়ের কথা বলছিল। বিয়েটা করে নিলেই তো হয়। যদি পছন্দ থাকে বলতে পারো, আর যদি তাও না পছন্দ থাকে তাহলে তোমার আম্মুকে বাসায় তো একাই বসে থাকে। ঘটকটা কি না হয় আমার চেনা পরিচিত যারা আছে তাদের কাছে সন্ধান লাগাই, কোনো ভালো মেয়ে পেলে তোমার বিয়েটা করিয়ে দিই। আব্বু, তুমিও বিয়ে নেই বললে, বিয়েটা না করলে কি হয় না? এত বিয়ে বিয়ে করে পাগল হলে কি করে হবে বলো তো? বিয়ের কথা শুনলে অনেক ছেলেই আগে থেকে উঠে বসে থাকে। তারা নাকি লজ্জায় বলতেই পারে না বিয়ের কথা। আর সেখানে তুমি কিনা বিয়ের কথা বলাতে আরও নিজেকে দূরে সরিয়ে নিচ্ছ। এমন কিছু না করে যেটা বলছি সেটা করো। আর যদি পছন্দ থাকে বলো, নাকি এমন কাউকে পছন্দ করো যার কথা বলতেই ভয় পাচ্ছ। ভয়ের কিচ্ছু নেই, তোমাদের আমি স্বাধীনতা দিয়েছি, তার মানে এই না যে সবসময় শাসনের উপর রেখেছি। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো। ঠিক আছে, মেয়ে দেখো, যা ইচ্ছে তাই করো, তবে আমার কোনো পছন্দ নেই, এটা আগে থেকে জানিয়ে দিলাম। এমন কাউকে পছন্দ করো না তাড়াহুড়ো করতে গিয়ে যাকে বিয়ে করে আমার জীবনটা তেনা তেনা হয়ে যায়। সুস্থ স্বাভাবিক আর ভদ্রসভ্য কাউকে দেখো যে কিনা এসে আম্মুর সাথে মানিয়ে নিতে পারবে। আর আমার মানসিক শান্তি না হতে পারলেও অশান্তি যেন না হয়। সে নিয়ে ভেবো না, মেয়ে দেখার বিষয়টা তোমার আম্মু সামলাবে। আর তারপর না হয় খোঁজ খবর তুমি নিজেই নিও। তারপর যদি মনে হয় যে বিয়ে করা যায়, সেটা তোমার সিদ্ধান্ত। তবে জোর করা হবে না, বিয়ে করবে এটা বলেছো, সেটাতেই আমরা খুশি। খাওয়া দাওয়া শেষে আপুর সাথে আরও কিছুক্ষণ কথা বলল। তারপর রুমে চলে আসলো। অফিসের বিষয়ে একটু কথা বলছে। আসলে ঈশান অফিসে যেতে পছন্দ করে না। এসব একদম বিশ্রী ব্যাপার লাগে, কেমন যেন বিরক্ত লাগে, তাই অফিসে যেতে ইচ্ছে করে না। অন্যদিকে আপু ওর বিয়ে হওয়ার আগে ভদ্রমহিলাই যেত। আপু আবার বেশ গুছিয়ে কাজ করতে পারে, তাই আপুকেই যেতে বলেছিল আপু। ঈশান বন্ধু আড্ডা এসব নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে আপুকে যেতে বলেনি কখনো। কিন্তু আপু চলে যাওয়ার সময় বলে দিয়েছিল এরপর থেকে অফিসের দায়িত্বটা ওকে নিতে হবে। 6 মাস আগে আপুর বিয়ে হয়েছে। মাসখানেক আগে জানতে পারলো আপু প্রেগনেন্ট। যাই হোক, রাতে বন্ধুদের সাথে গ্রুপ কলে কথা বলল, কিন্তু আজ মেহেদি গ্রুপ কলে আসলো না। তাহলে কি ছেলেটা প্রেম ভালোবাসায় পড়ে একদম ভরকে গেল? ঈশান বিষয়টা নিয়ে ভাবছিল, এরই মাঝে শুভ বলতে আরম্ভ করলো। কারণটা বলতো, এরকম চুপ করে আছিস কেন? আর মেহেদিকে আজকে এতবার কলে টানা হলো, তাতেও আসলো না। সেটাই তো বুঝতে পারছি না। দুপুরের কথা হলো, বাসায় যাবার সময় বলল কোন মেয়েকে নাকি পছন্দ হয়েছে, কোথায় নাকি দেখেছে, এসব নিয়ে এগাদা কথা বলছিল। আর তখন মেয়েটার সাথে দেখার কলটা কেটে দেয়, তাই তো? নতুন নতুন প্রেমে পড়লে মানুষ এটাই করে। আরে না, একটা বিষয় ঘটেছে জানিস তো, ওইটাই তোদের বলতে চাইছি। ঈশান সবাইকে বিষয়টা বলল। তারপরেই ছেলেটাকে একগাদা জ্ঞান দিয়েছে। তখন সবাই বেশ বাহবা দিতে লাগলো, আর শুভ বলতে লাগলো।
বলিস কি, পর্দাশীল মেয়েদের পিছনে এরকম বখাটেটা পড়ে থাকে? ওদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি তো মনে করেছি আমরা শুধু মেয়েদের পিছনে পড়ে থাকি, আর পছন্দ হলে তাকে লাইন মারার চেষ্টা করি। তেমনটা ঠিক। এখন তো দেখছি পদ্মাশীল মেয়েদেরও মানুষ ছাড়ছে না। বলিস না, মেয়েটা যে পরিমাণে ভয় পেয়েছিল যার জন্য তাড়াহুড়ো করে হাঁটছিল, ওরকম একটা নির্জন রাস্তায় এমন করে মেয়েটাকে ফলো করলে ভয় পাবে না বল? আর শয়তান তো সবসময় আমাদের সাথেই লেগে থাকে, কখন কি সুযোগ খুঁজে যায়। আর এরকম নির্জন একটা রাস্তাতে যে ছেলেটা ওই মেয়েটার পিছু করছিল, ওর সাথে বাজে কিছু করবে না তার কি গ্যারান্টি আছে? আর কাল যদি এসব জানাজানি হয় আর জানতে পারি এরকম কিছু হয়েছে, তখন অনেক বেশি খারাপ লাগবে। তাই আর এক মুহূর্ত দেরি করিনি, ছেলেটাকে বাধা দিয়েছি। ভালো কাজের জন্য তোকে বাহবা দিতেই হবে, তবে যাই হোক মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। আর বলে কয়ে ঝামেলা আসে না। তার উপরে মেয়েরা যে পরিমাণে বর্তমান মডার্ন হচ্ছে, তাতে এরকম পর্দাশীল আর পর্দা করতে কাউকে দেখাই যায় না। বোরখা পরে, তবে উপরটুকু বোরখা, নিচে অন্য কিছু, এমন কিছু করবে যার জন্য মনে হবে ফ্যাশন শো করতে এসেছে। আর ভাই, বোরখাগুলোও বেরিয়েছে একদম ফ্যাশনের মতো করেই, এখন সবার সামনে শো করছে। বোরখাটার আর বোরখা নেই। যা বলেছিস, কাল দেখা হোক একবার হারামিটার সাথে, তারপর দেখিস ওর কি হাল করি। ওর সাহস কি করে হলো আজকে গ্রুপ কলে আসলো না? বন্ধুদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ল ঈশান। মাঝরাতে মনে হতে লাগলো সামনে একজন বোরখা পরিহিত কিংবা সাদা পরিহিতা কেউ একজন দাঁড়িয়ে আছে, হাত থেকে পা অবধি পর্দা দিয়ে ঢাকা। এরকম কিছু দেখে ঈশানের ভয় লাগলো। জিন পরি নয় তো? কথাটা ভেবেই যখনই কিছু জিজ্ঞেস করতে যাবে তখনই সামনে থেকে সে অবয়বটা সরে গেল। তাড়াহুড়ো করে ঈশান উঠে বসলো। বুঝতে পারলো রাত 3টে বেজে গেছে। এক মুহূর্ত দেরি করে না, পাশে থাকা পানির গ্লাস থেকে পানিটা নিয়ে ঢকঢক করে খেতে লাগলো। মনে হতে লাগলো এরকম একটা ভয়াবহ স্বপ্ন দেখলো, কী জন্য কে জানে, কি হবে সামনে। তারপর আবারও পরক্ষণে মনে হতে লাগলো যে আমি মানুষ, যেটা সারাদিন ভাবে সেটা নিয়েই নাকি মানুষ স্বপ্ন দেখে, তাই হয়তো এরকম স্বপ্ন দেখেছে। তখন ওই মেয়েটাকে ওরকম করে ছেলেটা তার থেকে বাঁচালো। তারপর আবার বাসায় আসার পরও বারবার মেয়েটার কথাই মনে পড়ছিল, তাই হয়তো এরকম করে বারবার মেয়েটার অবয়বটা সামনে আসলো। আর সারাদিনের ভাবনাটাই এখন স্বপ্ন হয়ে এসে ধরা দিয়েছে। পরদিন সকালে ঘুম ভাঙল 9টার দিকে। এই ফজরের নামাজটাই না পড়া হয় না, পড়তে গেলেই কেমন যেন শয়তানে একদম আস্তে পিষ্টে জড়িয়ে ধরে রাখে। আর সকালে উঠতেই বেশ খানিকটা লেট হয়ে যায়। মাঝরাতে ঘুম ভেঙেছিল বলে উঠতে পারেনি। যাই হোক, সকালে খাওয়া দাওয়া করে মেহেদিকে কল দিল। ছেলেটা কল রিসিভ করলো না। ঈশান কলেজে চলে আসলো। বন্ধুদের সাথে ফোন করতেই জানতে পারলো সবাই ওদের কলেজের পিছন দিকটায় বসে আছে। মিনিট 2-3-এর মধ্যেই কলেজের পিছন দিকটায় চলে আসলো। বন্ধুরা সবাই সেখানে ছিল মেহেদি পাতে। ঈশান এসে ওদের সাথে বসতেই তখন মেহেদির কথা জিজ্ঞেস করলে ওরা বলতে লাগলো, ওকে তো আমি কল করেছিলাম, সকাল থেকে ফোনটা অফ দেখাচ্ছে। আসার পর একটু আগে ফোন খোলার পেলাম, তবে ফোন রিসিভ করলো না। যার নাম নিয়েছে সে এসে হাজির হলো। একটু বাদে খেয়াল করলো মেহেদি ওদের দিকে এগিয়ে আসছে। ঈশান বেশ খানিকটা রাগি চোখে তাকাতেই শুভ রাগি চোখে তাকিয়ে থেকে বলতে আরম্ভ করলো, সমস্যা কি রে তোর? কাল রাত থেকে কল করে যাচ্ছি, তোর কোনো হদিস নেই। এরকম করলে কি করে হয় বলতো? কোনো মেয়েকে তোর পছন্দ হয়েছে, আর তুই কাকে পছন্দ করেছিস তাই বলে এরকম করে সবসময় আড়ালে থাকি, লুকিয়ে থাকবি? তোর এই কর্মকাণ্ডগুলা কিন্তু আমার মোটেও ভালো লাগে না। তোদের এইসব কে বললো? ঈশান তো আসলে হয়েছে কি জানিস তো? ওর আর কি হবে, ওই মেয়েটার পেছনে ঘুরছে কালকে থেকে, সেই জন্যই রাতেও কথা বললো না। আজকেও কল করলাম, তাতেও আসলো না। যা ইচ্ছা তাই করো। তাই বলে যে এরকম বন্ধুদের থেকে দূরে দূরে থাকবে সেটা কিন্তু ভালো কথা না। তোর ইচ্ছা তুই যেটা খুশি করতে পারিস, কিন্তু কল করলে রিসিভ করিস না। এই বিষয়টা খুব বাজে মনে হয়, খুব বেশি বিশ্রী লাগে আমার কাছে। তাই বলছি কি, এখন থেকে এই কল রিসিভ না করার ব্যাপারটা এরপর থেকে যেন না ঘটে। আর কি হয়েছে বলতো, তোকে এরকম দেখাচ্ছে কেন? দেখে মনে হচ্ছে তুই কোনো বিষয় নিয়ে রেগে আছিস। আর বলিস না, কালকের মেয়েটার কথা তোকে বললাম না? ওই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তখনই বাসা থেকে কল আসলো যে এক ছেলে নাকি তার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় এসেছে। সন্ধ্যার মুখে এরকম কথা শুনে দৌড়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি এলাকার সেই বখাটে
ছেলেটা তার আব্বু আম্মুকে নিয়ে বাসায় এসে হাজির। কিন্তু কেন বাসায় আসলো? ওরকম একটা বকাটে ছেলে বাসায় আসার কারণটা কি সেটা বলবি? আরে তোদের আমার বোনের কথা বলেছিলাম না? আসলে আপু অনেকটা পর্দাশীল টাইপের, আর মাদ্রাসায় পড়ালেখা করে বড় হয়েছে, তো তাই এইসব প্রেম ভালোবাসায় খুব বাজে চোখে দেখে। কখনো এইসব প্রেম ভালোবাসায় জড়াতেও বারণ করে দিয়েছে আমাকে। তার উপরে ওই ছেলেটা কিছুদিন যাবতই আমার বোনের পেছনে ঘুরছে। আমি জানি না ওকে কখন কিভাবে দেখেছে, তবে বলে ওনাকে অনেক সুন্দর আর সেই জন্য ওকে পছন্দ করে। কিন্তু এত বাজে আর বখাটে ছেলে এরকম পর্দাশীল মেয়েকে পছন্দ করে, তাকে ভালোবাসে, এসব বললেই কি আর বিশ্বাস করা যায় নাকি? আপু কয়েকবার আব্বুকে বিষয়টা বলেছে, ছেলেটাকে আব্বু কয়েকবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু শয়তানটা সব সময় বলে আর করবে না। ওকে অনেক বোঝানোর পরেও আমার বোনের পিছন থেকে সরেনি। ভয় লাগে যদি বোনের কোনো ক্ষতি করে দেয়। বোন খুব সহজ সরল, জানিস তো। তার উপরে সব কিছুতেই একটু বেশি ভয় পায়। আজকালকার দুনিয়াটা ঠিক কেমন সেটা তো তোরা জানিসই। আর ছেলেটাকে যদি মারধর করে কিংবা পুলিশে দিই, ও আরও বেরিয়ে এসে সে দেখা যাবে আমার আপুর কোনো ক্ষতি করে দিবে। তাই ওকে তেমন কিছু করতে পারেনি। কিন্তু কালকে মনে করে যেন ওর আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, আর আমার বোন সরাসরি বারণ করে দিয়েছে। ওরকম একটা বখাটে ছেলে যে কিনা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের উত্তপ্ত করে আর সব সময় পেছনে ঘুরঘুর করে আর নেশা করে বেড়ায়, তাকেও বিয়ে করবে না। আব্বুও তাই বারণ করে দিল, কিন্তু তাতেই ঘটল বিপত্তি। একটা মেয়ের একটা ছেলেকে পছন্দ নাই হতে পারে, তাই বলে এই নিয়ে কোনো ঝামেলা করার কী আছে? ছেলেটা এইসব নিয়ে সিনক্রেট করছিল কেন ওকে পছন্দ করে না আপু, আর কী জন্য করে না সেটা বলতে। আর এইসব বলার পরেই ছেলেটা সিনক্রেট করতে শুরু করে, বলে জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে নাকি আপুকে বিয়ে করবে। এসব শোনার পর আপু ভয় পেয়ে গেছিল, তাই একটু মাথাটা গরম হয়ে গেছিল। ছেলেটার কলার ধরে ও একটু হাতাহাতি মতো হয়েছে আর কি, বাসার ভেতরেই। এই ঘটনা আমাদের আগে জানাতে পারতি, আর তা না করে তুই খামাখা শুধু আমাদের থেকে বিষয়টা লুকানোর চেষ্টা করলি। কাল রাতে বললো আমরা একটা সমাধান বের করতাম, আর ছেলেটাকে বেশ বুঝিয়ে বললেই হতো। বুঝিয়ে বললে শোনার ছেলেও নয়। যদি তাই হতো তাহলে আমরা অনেক বুঝিয়েছি, ও শোনেনি। সেদিন আড্ডা দিল বেশি ভালোভাবেই, কিন্তু মেহেদি যে খুব বড় একটা টেনশানে আছে, ঈশান সেটা আজ করতে পারলো। তাই ওর কাঁধের উপর হাত রেখে বলতে আরম্ভ করলো, ঠিক আছে, তুই আজকে আমাকে তোদের বাসায় নিয়ে চল। না মানে আসলে তোর আপু থাকে, তাই ভাবছি যাওয়া ঠিক হবে না। তবে আঙ্কেল আন্টিকে আমরা সবাই মিলে আশ্বস্ত করব, আর ছেলেটাকে সাবধান করব যেন ভবিষ্যতে এরকম কিছু না করে। সেটার জন্য বলবো অনেকে মিলে একসাথে শাসালে ছেলেটা হয়তো দূরে সরে থাকবে। মেহেদি কি একটা যেন ভাবলো। পরদিন সবাইকে বাসায় ডাকলো, আর বাসায় ডেকে ওদের বেশ ভালোভাবেই আপ্যায়ন করলো। মেয়েদের আম্মু মাথায় ঘোমটা দিয়ে এসে সবার সামনে শুধু মুখটুকু বের করলো। এসেই কোনো রকমে ওদের নাস্তা দিয়ে চলে যেতে গেলে তখন ঈশান বলতে লাগলো, আন্টি আপনি যাবেন না, আপনার সাথে আমাদের একটু কথা আছে। আসলে আঙ্কেলকে তো এখন পাওয়া যাবে না, তাই বলছিলাম কি যে আপনার সাথে কথা বলে ভালো হয়। ভদ্রমহিলা দাঁড়ালেন, তবে দূরে। ঈশান ওনাকে বসতে বলল। কেউই ওনার দিকে তাকাচ্ছে না। ভদ্রমহিলা যে লজ্জা পাচ্ছে ওদের সামনে থাকতে, সেটা বুঝতে পারল ঈশান। মায়ের মতো একজন মহিলা কিনা এরকম লজ্জা পাচ্ছে। হয়তো ওনার মেয়েটা পর্দাশীল, তাই মাকেও একটু ওরকম করেই করে তুলেছে। ঈশান বিষয়টা বুঝতে পেরে চোখ জোড়া নামিয়ে নিয়ে বলতে আরম্ভ করলো, আসলে আন্টি মেহেদি থেকে সবই শুনলাম, আর সব কিছু শোনার পরে বুঝতে পেরেছি অনেক টেনশনে আছেন আপনারা আপুকে নিয়ে। তবে টেনশন করবেন না, আমরা ছেলেটাকে ডেকে সবাই মিলে একসাথে বলে ও হয়তো বুঝতে পারবে, আর না বুঝলে তার জন্য আমরা ব্যবস্থা নেব। না না বাবা, কোনো ঝামেলা করার দরকার নেই। মেয়েটা এখনো মাদ্রাসার পড়ালেখাটা শেষ করতে পারেনি। শেষ করুক, তারপর না হয় ওকে আমরা কোথাও একটা বিয়ে দিয়ে দেব। বিয়ে দিয়ে দিলেই আর ছেলেটা ওকে ডিস্টার্ব করতে পারবে না। তাছাড়া যদি তোমরা কিছু বলো, দেখা যাবে পরবর্তীতে ও আমার মেয়ের সাথে বাজে কিছু করেছে, আর মেয়েটা বাইরে যেতে তাতে ভয় পাবে। তাই এসব কিছু দরকার নেই। বাবা তোমরা পারলে বুঝিয়ে বলো, না হলে অন্য কোনো কিছু করার দরকার নেই। আন্টি আপনি ভয় পাবেন না তো, এসব সামান্য বিষয়ে ভয় পেলে চলে না। তাছাড়া ওরা যদি বুঝতে পারে আপনারা ভয়
কিছু করতে পারছেন না, তাহলে ওরা আরও বিষয়টা পেয়ে বসবে। তাই বলছি, ভয় পাবার কিছু নেই, আমরা আছি, আমরা বিষয়টা দেখে নিব। দেখো বাবা, কোনো ঝামেলায় জড়িও না, আর এমন কোনো কিছু করো না যেন তাতে পরবর্তীতে আমার মেয়েটার বাসা থেকে বেরোনোটাই বন্ধ হয়ে যায়। সেদিনের ঈশান বাসায় আসলে আম্মু আবারও সেই বিয়ে নিয়ে কথা বলল। বিয়ে করতে তো রাজি হয়েছে, তাহলে আবার কেন বিয়ের কথা বলছে বারবার? আম্মু আজও জিজ্ঞেস করলো কোনো মেয়েকে পছন্দ আছে কি না, না হলে ওরা নিজেরাই পছন্দ করে দেখে শুনে বিয়ে ঠিক করবে। ঈশান তাতেও হ্যাঁ বলে দিল। ছেলেটার ভালো লাগে না এসব কথা শুনতে। আম্মু এই বিয়ের মাঝে পেয়েছেটা কি ঈশান সেটাই ভেবে পায় না। সবসময় শুধু বিয়ে নিয়ে এক গাদা প্রশ্ন আর এক গাদা কথা বলবে। এমন করে কাটলো মাঝে আরও একটা মাস। এর মাঝে ওই ছেলেটা তেমন কোনো ঝামেলা করেনি মেহেদির আপুর সাথে। ঈশানরাও আর ওদের পরিবারের কথা অনুযায়ী কোনো প্রকার ছেলেটাকে শাসায়নি, তাই আর সব কিছুই ভালো চলছিল। কিন্তু 1 মাস পর সেদিন যখন ঈশান আবার ওই রাস্তা দিয়ে আসছিল, কিছুটা এগিয়ে সেদিনে সেই একই জায়গায় কাছাকাছি আসতেই খেয়াল করে দেখলো সেদিনে সেই মেয়েটাই হবে হয়তো, কিন্তু বোঝা যাচ্ছে না। পর্দাশীল বলে বোঝা যাচ্ছে না যে একে কখনো দেখেছে কি না। তবে এখান দিয়েই যাই, সেই মেয়েটাই হবে হয়তো। বিষয়টা ভেবেই ঈশান এগিয়ে আসলো। আজকে আবারও কয়েকটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা ছেলের সামনে এসে দাঁড়িয়ে থেকে মেয়েটাকে কী সব যেন বলছে। তাহলে কি সেই মেয়েটাই হবে? ঈশান কিছুটা এগিয়ে আসতেই বুঝতে পারল সেদিনে সেই ছেলেটা, অর্থাৎ সে বখাটে ছেলেটা, যাকে ঈশান বলে দিয়েছিল যেন মেয়েটার আশেপাশেও না থাকে, এরকম বখাটের মতো ঘোরাফেরা না করে। কিন্তু কে শোনে কার কথা? ঈশান এগিয়ে এসে মেয়েটার পিছনে দাঁড়াতেই ছেলেটা থমকে গেল ঈশানকে দেখে। কিছুক্ষণ চুপ করে রইল, তখন ঈশান বলতে লাগলো, কি রে, তুই আজকেও আপুটাকে ডিস্টার্ব করছিস? উনি এখান দিয়ে সহজ সরলভাবে যায়, তোদের তো কোনো ক্ষতি করেনি, তাহলে ওনাকে এমনভাবে ডিস্টার্ব করছিস কেন রে? এই সেই দিন তোর অনেক বকবক শুনেছি, অনেক জ্ঞান দিয়েছিস। তোর এসব জ্ঞানগাম্মি তোর কাছেই রাখ, আর অন্য কাউকে দিস। শোন, তোকে ভালোভাবে বলছি, আমার কাজের মধ্যে বাধা দিস না। এখান থেকে চলে যা। ওর সাথে আমার হিসাব নিকাশ বাকি আছে, আর অনেক বোঝাপড়া বাকি আছে, সেটা করতে দে। কিন্তু আমি থাকতে তোরা ওনার সাথে কোনো প্রকার সিনক্রেট করতে পারবি না। তোরা বললেও তো আমি এখান থেকে যাব না, কারণ তোরা যে ঠিক কতটুকু ভালো মানুষ সেটা আমার খুব ভালো করে জানা আছে। তাই বলছি কি, অন্তত আর যাই হোক ওনার সাথে ঝামেলা করিস না, যেতে দে আপুটাকে। তারপর তোর যা বলার আমাকে বল। তারপর ওই আপুটাকে বারবার এখানে আটকাস না, উনি ভয় পাচ্ছে, বুঝতে পারছিস না? তোরা কি মানুষ নাকি অন্য কিছু? এইটুকু বুঝিস না যে এক একটা মেয়েকে এরকম এতজন মিলে ধরলে, এরকম একটা নির্জন জায়গায় আটকালে তখন তার মনের অবস্থাটা কীরকম হয়? অনেকক্ষণ ধরে তোর বকবক শুনছি, তোকে কিছু বলছি না বলে তুই নিজের মতো করে যা ইচ্ছে তাই বলছিস। শোন, তোর সামনের ওর সাথে প্রেম করব, ওকে বিয়েও করব, উঠিয়ে নিয়ে গিয়ে যা ইচ্ছে তাই করব, তুই পারলে ঠেকাস। ছেলেটার এরকম কথাতে হয়তো মেয়েটা লজ্জা পেয়েছে, আবার একটা ভয়ও কাজ করছে ছেলেটার শেষ কথাগুলো শুনে। বখাটেটা বলে শেষ করতে পারলো না, তার আগেই ঈশান কষিয়ে ওকে একটা ঘুষি মারল নাক বরাবর। তারপর মেয়েটা থেকে সামনে এগিয়ে আসতেই ছেলেগুলো ওর দিকে তাকালো। যখন ঈশানের দিকে তেড়ে আসতে যাবে, তখন ঈশান মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, খবরদার, কেউ যদি এক পায়ে গোস তাহলে কিন্তু হাত পা নিয়ে ফিরে যেতে পারবি না, বলে রাখলাম। তুই আমাদের সাথে পেরে উঠবি না রে, তোর কত বড় সাহস হয় তুই আমাদের বন্ধুর গায়ে হাত দিস? দাঁড়া, আজকে তোর ক্লাস নিয়েই ছাড়বো আমরা। তার উপর নাকি তুই সেদিন অনেক বকবক করেছিস, আজকে তোকে দেখেই ছাড়তে হয়। ঈশান বুঝতে পারল ওদের সাথে একা একা পেরে উঠবে না, তাই তাড়াহুড়ো করে গিয়ে বাইকের কাছ থেকে কিছু একটা বের করে আনলো। ছেলেগুলো ওর দিকে এগিয়ে আসলে ঈশান বাইকের বাম্পারের মধ্যে থেকে একটা রড বের করলো। এটা সেফটির জন্য প্রায় সব সময়ই কাছে রাখে। ঈশানের রুমের মধ্যেও আলাদা করে কিছু জিনিসপত্র রাখা আছে বিপদকালীন সময় কাজে লাগাবে বলে। এবার ছেলেগুলো এগিয়ে আসতেই একটার পা বরাবর কষিয়ে একটা বাড়ি বসালো। সাথে সাথে ছেলেটা একদম আর্তনাদ করে নিচে বসে পড়ল। ঈশান একে একে সবগুলোকে হাতে পায়ে আর গায়ে কয়েকটা করে লাগালো।
2 মিনিটের মধ্যেই সবগুলোকে মেরে তাড়িয়ে দিল। ছেলেগুলো মার খেয়ে আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। তবে যে ছেলেটা ঝামেলা প্রথমে করেছিল, অর্থাৎ মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করেছিল, সেই ছেলেটা একবার রাগী চোখে তাকিয়ে থেকে চলে গেল। ঈশান এসে মেয়েটার থেকে কিছুটা দূরে দাঁড়ালো, তারপর ওর দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলতে লাগলো, না মানে আসলে আপু, বলছিলাম কি যে আপনার বাসাটা কোথায় যদি বলেন তাহলে আপনাকে একটু এগিয়ে দিতে পারতাম। আসলে আমি আপনাকে প্রায়ই দেখি এখান দিয়ে যান, আর এখান দিয়ে যাওয়ার সময় দেখি সেদিনও একবার এই ছেলেটা হয়তো আপনাকে ডিস্টার্ব করেছিল, তখন আমি ওকে বারণ করেছিলাম। তারপর আবার আজকে দেখলাম এরকম কিছু করছে। আপনি থানায় তো কমপ্লেনও করে দিতে পারেন, আর না হলে অন্তত বাসায় বলতে পারেন, সেটাও করেননি। এই ছেলেটা আপনাকে ডিস্টার্ব করে। আসলে ভাইয়া, আমি সামনেই একটা মাদ্রাসাতে পড়ালেখা করি। আসলে মাদ্রাসার পড়ালেখাটা শেষ হতে আর কয়েকটা দিন বাকি আছে। এক্সাম চলছে, শেষ কয়েকটা এক্সাম দিলে আর যেতে হবে না। কিন্তু এখান দিয়ে যাওয়ার সময় অনেক সময় রিক্সাও পাওয়া যায় না। আর বাসায় এইসব বলছি, এই ছেলেটা অনেক ঝামেলাও করছে। আর পুলিশ কমপ্লেন করলে যদি আমারও কোনো ক্ষতি করে দেয়, তাই বাসা থেকে তেমন কেউ কিছু বলতেও পারেনি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করব ওরা যেন এখানে কোথাও না থাকে সেটা দেখার জন্য। আর আপনি একটু সাবধানে চলাচল করবেন। বাসায় যদি তেমন কেউ থাকে বলবেন আপনাকে দিয়ে যেতে আর নিয়ে যেতে, তাহলেই আর ঝামেলাটা হবে না। এখন চলুন, আমি আপনাকে একটু এগিয়ে দিচ্ছি। না না ভাইয়া, আপনি যে উপকার করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে আর এগিয়ে দিতে হবে না। আমি আপনাকে বাইকে করে এগিয়ে দেওয়ার কথা বলছি না আপু। আমি বুঝতে পারছি যে আপনি আমার সাথে যাবেন না, কথা বলছেন সেটাতেও হয়তো আপনার সংকোচবোধ কাজ করছে। তবে আপনি আগে হাঁটুন, আমি পেছনে বাইক নিয়ে আসি। আর একটা রিক্সা পেলে তারপর না হয় আপনি উঠে যাবেন। মেয়েটা আর কোনো কথা বলল না। মাথা নেড়ে হ্যাঁ উত্তর দিতেই ঈশান ওর পিছন পিছন বাইক নিয়ে আসতে লাগলো। মেয়েটা কিছুটা দূরের সামনে হেঁটে এসে নাচতে চালালো। মিনিট 5 পরে একটু শহরের দিকে আসতেই একটা রিক্সা দেখা গেল। ঈশান লোকটাকে ডাক দিয়ে দাঁড় করাতেই মেয়েটা উঠে গেল। আর ঈশান বলল, আপু, আমি রিক্সা ভাড়াটা দিয়ে দিই, আপনি ওনাকে বলে দিন কোথায় থাকেন, উনি আপনাকে নামিয়ে দেবে। না না ভাইয়া, লাগবে না, আমার কাছে রিক্সা ভাড়া আছে। তাছাড়া রিক্সা পাচ্ছিলাম না, দেখতে পাচ্ছিলাম না দেখেই তো উঠতে পারিনি। আমাদের অবস্থা এতটা খারাপ না ভাইয়া, আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। সরি আপু, আমি এমন কিছু ভাবিনি। এই মামা, তুমি ওনাকে বাসায় পৌঁছে দিও ঠিকঠাক মতো। আর হ্যাঁ, আশেপাশে কোনো বখাটে দেখলে দূর থেকেই দাঁড়িয়ে পড়বে, ওদের সামনে দিয়ে যেও না। আর যদি তেমন কিছু হয় তাহলে রিক্সার হোক আর পর্দা টেনে তারপর যেও। রিক্সাওয়ালা মামা হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে যেতেই এবার মেয়েটা হয়তো ধন্যবাদের দৃষ্টিতে একবারই ঈশানের দিকে তাকিয়ে থেকে চলে গেল। মেয়েটার চোখটা পর্যন্ত দেখা যায় না, চোখের উপরও কালো পর্দা দিয়ে ঢাকা। এত সুন্দর আর পর্দাশীল একটা মেয়েকে ঈশান কখনো দেখেছে বলে মনে হয় না, আর এত সুন্দর কণ্ঠ শুনেছে বলে মনে হয় না। তবে এত সুন্দর কণ্ঠ এত সুন্দর আবৃত করে রাখা যায়, নিজের মুখটা পর্যন্ত দেখা না, সে মানুষটা কতটা সুন্দর হতে পারে। তবে সুন্দর হোক বা না হোক, মনের দিক থেকে যে একদম পারফেক্ট সেটা খুব ভালো করেই বুঝতে পারছে ঈশান। পর্দাশীল একটা মেয়েকে সাহায্য করতে পেরে ঈশানের ভালো লাগছে। এরকম একটা পরিস্থিতি থেকে যে কোনো মেয়েকে উদ্ধার করতে পারলেই ভালো লাগে। তবে আজকে এক্সট্রা ভালো লাগছে, এই জন্যই একটা মাদ্রাসা পড়ুয়া পর্দাশীল আর বর্তমান পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসা কোনো মেয়েকে সাহায্য করলো। মনে হচ্ছিল যে বাসা অবধি গিয়ে ওকে পৌঁছে দিয়ে আসতে পারলে অন্তত টেনশনটা মুক্ত হতে পারত। পথে যদি সেই ছেলেগুলো আবার ওকে ডিস্টার্ব করে তখন। কথাগুলো ভাবতে ভাবতে ঈশান বাসায় চলে আসলো। বাসায় এসে মনে হলো আম্মুর মেজাজটা বিগড়ে আছে, আর সেটা কেন জিজ্ঞেস করলো না। ঈশান চুপচাপ রুমে চলে আসলো। এই মহিলা যে 2 দিন পর পর কী হয় কে জানে। আম্মুকে তো বলে দিয়েছিল মেয়ে দেখার জন্য, তাহলে কেন দেখছে না। মাঝে কেটে গেল আরও 1টা মাস। এই 1টা মাসে অনেক জায়গায় আপু মেয়ে দেখার কথা বলেছে, কিন্তু আম্মু দেখে এসেছে, ঈশান যায়নি। তেমন করে মেয়েগুলোকে পছন্দ হয়নি আম্মুর। 1 মাস পরে সেদিন যখন ঈশান আপুর বাসা থেকে বাসায় ফিরল, তখন মনে হতে লাগলো যে বাসায় কিছু একটা হয়েছে। কারণ আব্বু আম্মুকে ডাইনিংয়ে বসে থাকতে দেখলো, আর টেবিলের উপর অনেক নাস্তা সাজানো। এমন কিছু দেখেই ছেলেটা অবাক হলো। তাহলে কারো আসার কথা আছে নিশ্চয়ই, সেজন্যই বোধহয় এরকম খাবার দাবার সাজিয়ে বসে আছে।
আব্বু আম্মু একই সোফায় দুজনে মুখোমুখি বসে কথা বলছে। ঈশান ব্যাগটা কাঁধে নিয়েই এসে আব্বু আম্মুর সামনে দাঁড়ালো। কিছু জিজ্ঞেস করবে তার আগেই আব্বু ইশারায় বসতে বলল। আরও 2 মিনিট কথাবার্তা চালালো দুজনে। কী সব জিনিস, এসব বিষয় নিয়ে, কার বিষয় নিয়ে কথা বলছে ঈশান সেটা জানে না। ওরা কথা বলার সুযোগই দিচ্ছে না। তাই ঈশান বিরক্ত নিয়ে জিজ্ঞেস করলো, ঘটনা কি বলতো? তোমরা এমন করে কথা বলছো তাতে আমার কেমন জানি লাগছে। সত্যি করে বলো তো, তোমরা কিসের কথা বলছো? আর কেউ কি আসার কথা আছে? এত খাবার দাবার কেন এখানে? আসার কথা না হয় এসেছিল, আর আসার পর দেখাশোনা হওয়ার পর সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে। আব্বু, তোমার বিয়েটা ফাইনাল করে ফেললাম আজকে আমরা। মানে আমার বিয়ে আমাকে না জানিয়ে, মেয়েটাকে না দেখিয়ে বিয়েটা ফাইনাল করে ফেললে? এটা বড় অন্তত আমার কথা ভাবলেও না তোমরা? এত দেখার জানাশোনা কিচ্ছু নেই। যেটা দেখার বিয়ে রাতে এক্কেবারে দেখো। তাছাড়া মেয়ে পর্দাশীল, সেই জন্য তোমার সামনে আসতো না। এমনকি আমি পর্যন্ত দেখিনি, শুধু তোমার আম্মু দেখেছি। তোমার আম্মুর মেয়েকে পছন্দ হয়েছে। কি আশ্চর্য, মেয়ের বাসা থেকে প্রস্তাব আছে, ছেলের বাসায় এই প্রথম দেখলাম। মেয়েটা কেমন, কি কোথায় থাকে, কি করে কিছুই যায় না। হঠাৎ করে আসলো আর দেখে পছন্দ হলো, জানাশোনার দরকার হলো না? ব্যাকগ্রাউন্ড কি কিছুই জানো না? হঠাৎ করে বিয়ে ঠিক করে দিলে, কি আজব। এত আশ্চর্য হওয়ার কিছু নেই। বিয়ের দিনই সবই বুঝতে পারবে আর দেখতেও পারবে। বিয়েটা কবে সেটা তো জানাবে, নাকি সেটাও জানাতে ইচ্ছে করছে না তোমাদের? আগামীকালই। মানে কি কোনো তোড়জোড় কিংবা কোনো আয়োজন নেই, সব কিছু হুটহাট করেই হচ্ছে। আজকে মেয়েকে দেখলে, বিয়েও ঠিক করলে, আবার তো কালকেই বিয়ে। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত কিছু বুঝতে হবে না, বিয়ের জন্য প্রস্তুত হও। তোমার আপুকে সেজন্যই সকালবেলা বলে পাঠিয়েছিলাম তোমাকে যেন বাসায় পাঠিয়ে দেয়। তার মানে মেয়ের বাসা থেকে লোকজন আসবে আজ, সেটা তোমরা আগেই জানতে? তাহলে আমাকে জানাওনি কেন? আমি আগে আসতাম, মেয়ের সাথে কথা। এত কথা বলতে হয় না, বললাম না মেয়ে পর্দাশীল, বাসায় এসেছিল, এটাই অনেক। আর আমি দেখেছি, কথা বলেছি তোমাকে। মেয়ের পরিবার। আম্মুকে আব্বু থামিয়ে দিল আর বলতে লাগলো, তোমার বিয়ে করতে তো কোনো সমস্যা নেই, তাহলে এত প্রশ্ন কিসের? যেহেতু তোমার কোনো পছন্দ নেই আর এই মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, সেহেতু তুমি কাল বিয়েটা করছো। ঈশান কথা বলার চেষ্টা করলেও আব্বু আম্মু কোনো কথা বলতে দিল না। ঈশান রুমে এসে আপুর সাথে অনেকক্ষণ রাগারাগি করলো। একটাবার অন্তত বলতে পারতো ওর বিয়েটা আজকে ঠিক করে দিবে। আব্বু আম্মু কিংবা বিয়ে নিয়ে কথা হবে সেটাও জানাতে পারতো, তেমন কিছুই জানালো না। রাতে বন্ধুদেরও বিষয়টা জানালে সবাই অবাক হলো, কিন্তু ওদের ইনভাইট করতে পারলো না। তার জন্য অনেক মন খারাপ করলো। শেষে শুভ বলল, তা দেখি মেয়ে পর্দাশীল, এরকম একটা মেয়ে বউ হিসাবে পাওয়া অনেক ভাগ্যর ব্যাপার। তাছাড়া বিয়েটা করে নে কাল। আমরা না হয় অন্য কোনো সময় তোদের কাছ থেকে বিয়ের জন্য কোনো ট্রিট চাইলে পাবে, কিন্তু এরকম কিছু মনে হয় না প্রয়োজন হবে। আব্বু মনে হয় মাসখানেক পরে একটা রিসেপশনের অনুষ্ঠান করবে ভেবেছে। তাহলে তো হয়েই গেল, এত টেনশন করছিস কেন? বিয়েটা করে নে, আর আমরা রাগ করে নেই। তুইও তো জানতি না তোর বিয়েটা ঠিক হয়েছে। বন্ধুরা ঈশানকে বোঝালো। কেন জানি মনে হয়েছিল বন্ধুরাও বিষয়টা আগে থেকেই জানে। হারামিগুলো বিষয়গুলো এত স্বাভাবিকভাবেই নিল কী করে? আর মেহেদি তেমন করে কোনো কথাই বলল না। হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে, তাই মাথা ঠিক নেই, তাই কোনো বিষয় নিয়ে ভাবতে ইচ্ছে করলো না। সারাটা রাত আর ঘুম হয়নি ছেলেটার। পরদিন দুপুর দুপুর বেরিয়ে পড়ল ঈশান বিয়ে করার জন্য। কিন্তু এই কি আশ্চর্যজনক বিষয়, চেনা জানা রাস্তা দিয়েই ওদের গাড়িটা যাচ্ছে। তবে কি চেনা জানা কেউ? ঈশান প্রশ্নটা করতেই আব্বু বলতে লাগলো, গেলেই দেখতে পাবে। মিনিট 20 মধ্যেই গাড়ি এসে এমন একটা বাসার সামনে এসে দাঁড়ালো যে বাসাটা ঈশান অনেক আগে থেকেই চেনে। কিন্তু এ বাসার সামনে কেন? এটা মেহেদির বাসা। মেহেদির বাসায় কি মেয়েটা এসে উঠেছে, নাকি ওরই রিলেটিভ কিংবা চেনা পরিচিত কেউ? তবে ঈশানের কেমন সন্দেহ হলো। আম্মুর দিকে তাকাতেই আম্মু মুচকে হেসে বলতে লাগলো, কাল রাতে বলেছিলাম না তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ আছে। আস্তে আস্তে তুমি শুধু সারপ্রাইজ হবে। দেখো মেয়েটাকে তোমার অনেক পছন্দ হবে। দেখার সুযোগ দিলে আর কই, ফোরটো বললে একদম বাসের করে দেখা করতে। মেয়ে আর কেউ নয়, মেয়ে তোমার বন্ধুরই বড় বোন। সে নাকি তোমাকে পছন্দ করে।
আর কোথাও নাকি দেখেছে, সেখান থেকেই তোমাকে পছন্দ হয়েছে, সেই জন্য আব্বু আম্মুকে জানিয়েছিল। একটা পর্দাশীল মেয়ে শেষে কিনা আমাকে পছন্দ করে, আশ্চর্য বিষয়। এত বোঝার আর দেখাশোনার কিচ্ছু নেই, তুমি চলো ভেতরে চলো এবার। ঈশান এসে ভিতরে আসতেই দেখলো মেহেদি আব্বু আম্মু আগে থেকেই তৈরি হয়ে আছে, কাজীও বসে আছে। তার মানে কি সবটা আগে থেকেই তৈরি করা ছিল? ঈশান এসে দাঁড়াতেই মেহেদি ওকে জড়িয়ে ধরল। ঈশান রাগী চোখে তাকিয়ে আছে, ওর বুকে একটা কিল মেরে বলতে লাগলো, আমার শালা হবি একটাবার বলবি না তুই? এই জন্যই কাল রাতে চুপ করেছিলি, তুই সবটা আগে থেকে জানতি তাই না? আমিও 3-4 দিন আগে জানতে পারলাম। আসলে আপু বারণ করেছিল, আর আব্বু আম্মু বললো যেন তোকে আগেই না জানানো হয়, সেই জন্যই বলতে পারিনি। তবে তুই অনেক বড় সারপ্রাইজ হবি, দেখিস বন্ধু। হ্যাঁ, আর ভাগে কি রেখেছিস, অনেক বড়ই সারপ্রাইজ হয়েছে। ঈশান এটুকু বুঝতে পারল না, জেনারেল লাইনে পড়ুয়া একজন ছেলেকে কি করে একটা পর্দাশীল আর মাদ্রাসায় পড়ুয়া মেয়ে বিয়ে করতে চাই। ঈশান কিছুক্ষণ ধরে ভাবলো, তারপর খাওয়া দাওয়া করে ডাইনিংয়ে সবার সাথে বসলো। খাওয়া দাওয়া শেষ করতেই কাজী বিয়ের কার্যক্রম শুরু করলো। ঘণ্টাখানেকের মধ্যে বিয়ের কার্যক্রম শেষ হতেই মেয়েটাও বেশি স্বাভাবিকভাবেই কবুল বলে দিল। কিন্তু ঘটনাটা হলো এটাই, মেয়েটার মুখটা এখনও অবধি দেখতে পারল না ঈশান। মেয়েটা অর্থাৎ ওর বউ নতুন একটা বোরখা পরেছে, নিচে কি শাড়ি ফাড়ি পরেছে কিনা কে জানে, তবে মনে হয় না শাড়ি পরেছে। এত পর্দাশীল মেয়ে কী করে শাড়ি পরতে পারে? নিজের বউকে নিচে দেখার সৌভাগ্য হলো না, সেটা নিয়েই মুখে হাত দিয়ে বসে আছে ছেলেটা। মেহেদি অনেকবার অনেক কথাই বলল। তারপর যাওয়ার সময় মেয়েটা আম্মুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ গুনগুন করে কাঁদল। অন্যদিকে ঈশান মেহেদির আব্বুর সাথে কথা বলে গাড়িতে উঠে বসলো। মেয়েটাও পাশে বসে আছে। ওর বিয়েটা এত সাদামাটাভাবে হবে ঈশান সেটা ভাবতেও পারেনি। এত সহজ সরলভাবে একটা বিয়ের মধ্যে দিয়ে সম্পর্কে জড়াবে সেটা কল্পনাতেও ছিল না ছেলেটার। ঈশান গাড়িতে মেয়েটার পাশে উঠে বসে বুঝতে পারল মেয়েটা ফুপিয়ে উঠছে। গাড়ির সামনে থেকে ড্রাইভারকে বলে টিস্যুর বক্সটা নিয়ে তারপর মেয়েটাকে একটা একটা করে দিতে লাগলো। মেয়েটা হাত মোজা পড়েছে। ঈশানের দেওয়া টিস্যুটা নিয়ে মেয়েটা মেকআপের নিচ দিয়ে নাক দুটো মুছল। কি বলে সাহস দিবে কিংবা হাতের উপর হাত রাখবে কিনা সেই সাহসটাও হলো না ছেলেটার। এত ধার্মিক একটা মেয়েকে স্পর্শ করার মতো সাহস হয়ে উঠল না ঈশানের। বাসায় আসলো সবাই। মেয়েটাকে রুমে নিয়ে যেতেই আম্মুর দিকে রাগি চোখে তাকাতেই আম্মু মুচকি হাসলো। আব্বু হেসে বলল, কেমন দিলাম সারপ্রাইজ? এরপর তোমার জন্য আরও কিছু অপেক্ষা করছে আব্বু। ঈশান অনেকক্ষণ যাবৎ ডাইনিংয়ের সোফায় মুখে হাত দিয়ে বসে রইল। এরই মাঝে একটু বাদে আপু আর দুলাভাই আসলো। এসে ঈশানকে অনেক কথা বলে হাসানোর চেষ্টা করলো। সন্ধ্যায় রান্নাবান্না শেষ হতেই দেখলো বন্ধুরা এসে উপস্থিত। সবাই আসলেও শুধু মেহেদি আসেনি, শালা বলে কথা। তারপর আর কি, খাওয়া দাওয়ার পালা মিটিয়ে বন্ধুরা অনেক সাহস নিয়ে চলে গেল। ঈশান কি করে রুমে যাবে আর কি করবে সেটা জানে না। তবে দিনমোহরের টাকাটা খুব বেশি লেখানো হয়নি, এই 1,5 টাকা, যেটা ঈশান নিজেই দিতে পারত। কিন্তু বিয়েটা হুটহাট করে হওয়াতে কিছুই করে উঠতে পারেনি। তাই ভেবেছিল বিয়ের রাতে সব কিছু ফর্মালিটি শেষ করে দিবে, কিন্তু তেমন কিছুই হলো না। অনেক চিন্তা চেতনা নিয়ে আপু আর আম্মুর থেকে সাহস নিয়ে তারপর রুমে আসলো। আপু হাজারটা কথা বলে রুমে পাঠিয়ে দিল তার ভাইকে। ঈশান রুমে এসে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই আরও অবাক হলো। বাসরঘর সাজানো, এত সুন্দর করে সাজানোর তো কথা না, হুটহাট করেই বিয়েটা হলো। তাহলে কি বন্ধুরাই করেছে? কে জানে, আপু হয়তো বাসাতেই ছিল। আপুকে এসে বাসাতেই পেল। ঈশান রুমে দরজা লাগিয়ে দিয়ে এসে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়েছিল। তেমন কোনো কার্যক্রম নেই, তাই তার উপর বিয়ে করার জন্য প্রস্তুত ছিল না, সেই জন্য আর কিছু বলা হলো না। এসে মেয়েটার সামনে দাঁড়াতেই মেয়েটা খাট থেকে নামলো না, তবে মুখে একটা সালাম দিল। ঈশান সালামের উত্তর দিতেই তারপর একটা সময় ওর সামনে বসতেই মেয়েটা জড়সড় হয়ে গেল। মেয়েটা লজ্জা পাচ্ছে আর ঈশান নিজেও নার্ভাস, তাই কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা সময় বলতে লাগলো, জানি না আপনি আমাকে কোথায় দেখেছেন কিংবা কিভাবে আপনার আমাকে পছন্দ হলো, যার জন্য আব্বু আম্মুকে সরাসরি বলে দিলেন আর ওরা এসে আমার সাথে বিয়ে ঠিক করলো আপনার।
আমি এইটুকু বুঝতে পারছি না যে আপনি সাধারণ একটা ছেলেকে কেনই বা বিয়ে করলেন, যেখানে আপনাদের মতো মেয়েরা সহজে জেনারেল লাইনে পড়া কোনো ছেলেকে বিয়ে করতে চান না, সেখানে আমার মতো একটা এই বর্তমান দিনে ছেলেকে কেন বিয়ে করলেন সেটাই ভাবতে পারছি না। মানুষ কখনোই আগে থেকে কোনো বিষয় বুঝতে পারে না, সব কিছু ওপরওয়ালা ঠিক করে রাখেন। সেই জন্যই হয়তো আপনাকে আমার পছন্দ হয়েছিল, আর তাই। আপনি কি সবসময় এরকম পর্দা করেই থাকেন? ছোটবেলায় করতাম না, তবে 5-6 বছর বয়সে যখন থেকে মাদ্রাসায় ভর্তি হলাম, আব্বু মাদ্রাসায় পড়াতে লাগলো, তখন থেকেই ট্রাই করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছি। আপনি যদি চান তো আমি নিকাবটা খুলে ফেলতে পারি, অবশ্য বোরখাটাও খুলে রাখতে পারি। না না না, এরকম কিছু ভাবার কারণ নেই আপনার। আমি এত দূর অবধি ভাবিনি। আসলে কাল বাসায় আসলেন আপনারা, আর আমি এসে হুটহাট করে জানতে পারলাম আজ আপনার সাথে আমার বিয়ে। আপনি আমার বন্ধুর বোন, আর আপনার সাথে আমার বিয়ে সেটা আমি ভাবতেও পারিনি। আপনার নামটা অবধি আমি জানি না। মিশমি ইসলাম। মেহেদির বোন সেটা ঠিক আছে, কিন্তু আপনি মাদ্রাসায় পড়েন, সেজন্য আপনার বিষয়ে জানার আগ্রহ হয়নি। কেন? মেয়েদের বিষয়ে আপনাদের তো খুব বেশি আগ্রহ, তাহলে জানতে চাননি কেন? জানি না সবার কেমন আগ্রহ, তবে আমার আগ্রহ ছিল না বরাবরই। যখন জানতে পেরেছি আপনি পর্দাশীল, তখনই আপনার বিষয়টা জানতে ইচ্ছে করেনি। আর যদি ইচ্ছা থাকতো তাহলে অনেক আগে বিয়েটা করে নিতে পারতাম। আব্বু আম্মু এক প্রকার জোর করে বিয়েতে রাজি করিয়েছে। কেন বিয়ে করতে চাননি? না মানে আসলে এখনো অবধি কিছু করি না, আমার অনার্সটা শেষ হয়নি, সেজন্য চাইছিলাম অনার্সটা শেষ করে অফিসে বসতে, তারপরই। রিজিকের মালিক আল্লাহ, বিয়ে করলে আল্লাহ এমনিতেই রিজিকটা বাড়িয়ে দেন। তাছাড়া এসব নিয়ে উনি আগে থেকেই ভেবে রেখেছেন, আপনাকে আমাকে ভাবতে হবে না। আপনি শুধু একটু তার নিয়ম কানুনগুলো মেনে চলার চেষ্টা করুন। ঠিক আছে, আমি তো জানি না অনেক কিছুই, আপনি জানেন, তাই আপনি বলে বলে দিলে করতে সুবিধা হবে আমার। মিশমি ভাবতে পারেনি ছেলেটা ওর কথাতে এত সহজে রাজি হবে। দুজনে আরও কিছুক্ষণ কথা বলল, তারপর মেয়েটা গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তবে নিকাবটা খুলেও ঈশান ততক্ষণে অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়েছে, মাঝখানে একটা কোলবালিশ রেখে। মিশমি খানিকটা অবাক হলো, তারপরও কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে যখন ঈশানের ঘুম ভাঙলো, তখন খানিকটা অবাক হলো এটা দেখে, কারণ এত সুন্দরী দেখতে, আর তাকে শুধু সুন্দরী বললে ভুল হবে। সৌন্দর্যের মধ্যেও তো একটা লেভেল থাকে, কিন্তু অত্যাধিক লেভেলের সুন্দরী একটা মেয়ে ও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে, একদম পরীর মতো দেখতে। পরী বলাই চলে, শুধু ডানা দুটো নেই, ডানা থাকলে বোধহয় নিশ্চয়ই একে পরী বলা যেত। ঈশান হুড়মুড়িয়ে উঠে বসলো, তারপর মনে হতে লাগলো এই মেয়েটার রুমে আসলো কোথা থেকে। কাল তো ওর একটা পর্দাশীল মেয়ের সাথে বিয়ে হয়েছে, কিন্তু আজকে এই মেয়েটাকে দেখছে শাড়ি পরে ওরই রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গোছাতে ব্যস্ত। ঈশানকে এমন করে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা খানিকটা লজ্জা পেল, মাথায় ঘোমটা তুলে নিল। এতক্ষণ হয়তো খেয়াল করেনি। অন্যদিকে ছেলেটা হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। তাহলে কি এটাই সারপ্রাইজ ছিল ওর? কিন্তু ওর বউ কোথায়, আর এই মেয়েটা এবার রুমে কেন? কথাটা মাথায় ঘুরপাক খেতেই ঈশান তাড়াহুড়ো করে বলতে লাগলো, এই যে ম্যাডাম, আপনি কে বলুন তো? আর আমার রুমে আসলেন কি করে? আমার বউ যদি দেখতে পায় তাহলে কিন্তু ঝামেলা হবে। দেখুন, আমার বউ পর্দাশীল, আর আপনি এরকম করে এসে যদি আমার সামনে দাঁড়িয়ে থাকেন, ও এসে দেখলে কিন্তু খারাপ ভাববে আর কষ্ট পাবে মেয়েটা। মিশমি প্রথমে লজ্জা পেলেও এবার মিষ্টি করে হাসলো, তারপরে এসে ওর পাশে একটা জায়গায় বসলো। ঈশানের দিকে একবার তাকাতেই ছেলেটা হাঁ করে রইল। মেয়েটার মুখের মতো হাত দুটো ঠিক একই রকম ফর্সা, দেখে মনে হয়েছে টোকা দিলেই হয়তো রক্ত বেরিয়ে আসবে। গালগুলো কেমন লাল হয়ে আছে, হয়তো লজ্জার কারণে, আর না হলে গরমের জন্য। নাকের উপর বিন্দু বিন্দু ঘাম জমেছে। সব মিলিয়ে মনে হয়েছে এক স্বপ্নের রাজ্যে আছে ছেলেটা। ঈশান বারবার চোখ বলতে লাগলো। তখন মেয়েটা মুচকি হেসে নিচু কণ্ঠে বলল, আমি আপনার সেই বউ। কাল পর্দা করেছিলাম বলে দেখেননি। অবশ্য কাল রাতে নেকাব আর বোরখা খোলার কথা বললেও আপনি সেটাতে বারণ করেছিলেন। অবশ্য আপনি বিয়ের জন্য না কি তৈরি ছিলেন না? সকালে ঘুম থেকে উঠে ভাবলাম রুমে এখন আর কেউ আসবে না, শুধু আপনি আছেন, আর আপনার হক আছে আমাকে দেখার। আপনি দেখলে কোনো সমস্যা নেই, সেই জন্যই আজকে একটা শাড়ি পরলাম। আর স্বামীর সামনে এগুলো করা জায়েজ আছে। স্বামীর জন্য সাজটা কোনো হারাম কাজ না।
আপনার দেখতে ইচ্ছে করবে না যে আপনার বউকে আল্লাহ ঠিক কতটুকু যত্ন করে বানিয়েছে, আপনার জন্য ঠিক কেমন উপহারটা তিনি পাঠিয়েছেন? মিশমি অর্থাৎ ওর বন্ধুর বোন আর সদ্য বিবাহ করা সেই নতুন সিনিয়র বউটা এখন অন্যদিকে ফিরে আছে। মেয়েটা কেমন লজ্জা পাচ্ছে, দুটো হাত কোলের মধ্যে রেখে বসে আছে। ঈশান খেয়াল করে দেখলো ওর কোমরের অনেকটাই উন্মুক্ত হয়ে আছে। সাথে সাথে ছেলেটা দৃষ্টি ফিরিয়ে নিল। বইয়ের দিকে এমন করে তাকালে কি পাপ হবে? ঈশান সেটা জানে না, তবে চোখ ফিরিয়ে নিল। যদি মেয়েটা কিছু মনে করে, কেমন যেন নিজেকে হুজুরের বউ লাগছে। বিয়ে করলো একটা হুজুরিনীকে, কিন্তু হুটহাট করে আজকে এসে দেখছে সে মেয়েটার পর্দা ছাড়া। এই প্রথমবার ঈশান মেয়েটাকে পর্দা ছাড়া দেখলো, আবার সেই মেয়েটা ওর বউ। কথাটা ভেবেই ঈশান একটা শুকনো ঢোক গিলে বলল, না মানে আসলে আপনি আমার সামনে পর্দা ছাড়া এলেন, আর শুধু আম্মু নাকি কাল আপনাকে দেখেছিল। আপনার আব্বুর সামনে যাবার অনুমতি আছে, তবে শুধু মুখটা খোলা রেখে। কিন্তু সেটাতেও আমার কেমন যেন নিজেরই অস্বস্তি ফিল হয়, সেই জন্যই আর কি যাওয়া হয়নি। তবে আপু আমাকে বিয়ের আগেই দেখেছিল, যখন আমি আপনার বাসায় এসেছিলাম। আম্মু ভিডিও কল করলে তখন আপু আমাকে দেখেছিল। কিন্তু একটা বিষয় আমাকে খুব করে ভাবাচ্ছে, আসলে আপনার কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এই কণ্ঠটা কোথাও যেন শুনেছি। সত্যি করে বলুন তো, আপনি কে? মিশমি অর্থাৎ ঈশানের সেই সদ্য বিবাহ করা নতুন বউ। মেয়েটা ঈশানের দিকে তাকিয়ে এমন সুন্দর আর মিষ্টি করে হাসলো, যার জন্য ছেলেটার বুকের বাঁ পাশে আপনা আপনি হাত চলে গেল। মার্শাল্লাহ বলে উঠল ঈশান। সাথে সাথে মেয়েটা লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারপরও ঈশান ওর অনুমতি ছাড়াই একটা হাত ধরে মেয়েটাকে নিজের দিকে ফেরাতেই মিশমি খানিকটা হকচকিয়ে গেল। তারপর ঈশানের বুকের বাঁ পাশটায় মিশমির হাতটা নিয়ে রেখে চেপে ধরল। মেয়েটা বেশ খানিকটা বিব্রত বোধ করলো। তখন ঈশান বলতে লাগলো, দেখো আমার বুকে চুকপুকানিটা কেমন বেড়ে যাচ্ছে। আর কত সারপ্রাইজ দিবে আমাকে? আপনার মুখে তুমি ডাকতেই সুন্দর লাগছে, এখন থেকে আপনি করে বলবেন না প্লিজ। আগে বলো, কোথায় দেখা হয়েছে তোমার সাথে আমার? কোথায় দেখেছো আমাকে? প্লিজ বলো। রাস্তায় যে দুবার আপনি একটা মেয়েকে কিছুদিন আগে সেভ করেছিলেন, সেই দিনের সেই মেয়েটাই আমি। প্রতিদিন ওখান দিয়ে হেঁটে আসতাম, আর তখনই প্রায়ই আপনার সাথে দেখা হতো। প্রথমবার দেখার পরে মনে হয়েছিল আপনি মানুষটা অতটা খারাপ না, আর কেন জানি শয়তানও আমাকে এইটুকু করতে বাধ্য করেছে। আমি চেয়েও নিজেকে ফেরাতে পারিনি, তাই মনে হয়েছিল যাকে নিয়ে ভাবি তাকেই বিয়ের কথাটা বাসায় বলবো। দুইবার আমাকে সাহায্য করলেন, আর তাতে মেয়েদের প্রতি সম্মানটাই বাধ্য করেছিল আপনাকে নিয়ে ভাবতে। সেই জন্য আপনাকে পছন্দ হয়েছিল। তাই ভেবেছিলাম আপনাকে নিয়ে যেহেতু ভেবেছি, সেহেতু বিষয়টা হালাল করে নেওয়াই ভালো। তারপর আব্বু আম্মুকে জানালেই ওরা জিজ্ঞেস করে আপনি কোথায় আছেন, কি করেন। তখন আমি বলেছিলাম আপনি আমার ভাইয়ার বন্ধু। ওরা অবাক হয়েছিল। আর সেই দিন তো আপনাকে বাসাতেও দেখেছিলাম, তারপরেই বুঝতে পেরেছিলাম আপনি মেহেদির বন্ধু। তার মানে সবটা তোমার প্ল্যান ছিল? একটাবার আমাকে কিছু জানালেও না, আর জানানোর প্রয়োজনও মনে করলে না। আমি বুঝতে পারছি সব কিছুর জন্য আপনার হয়তো রাগ হচ্ছে, কিন্তু দেখুন আমি এরকম কিছু করতে চাইনি। কিন্তু বিয়ের আগে আপনার সাথে দেখা হওয়া কিংবা কথা বলার ইচ্ছে ছিল না। সেদিন যখন শেষবার আপনার সাথে দেখা হলো, তখনই ভেবেছিলাম আব্বু আম্মুর কাছে আপনার বিষয়টা এসে বলবো। আপনার সাথে কথা বলাটা জায়েজ ছিল না, তাই বিয়ে আর পারিবারিক সম্পর্কের মাধ্যমেই চেয়েছিলাম আপনাকে হাজব্যান্ড হিসেবে পেতে। আমি জানি আপনি আর 10টা ছেলের থেকে আলাদা, আপনার বন্ধুত্ব থেকেও আমি সেটা শুনেছি। আর তারপরেই আব্বু আম্মু বলেছিল যে এরকম একটা ছেলেকে আমি বিয়ে করতে চাই কি না ভালোভাবে ভেবে দেখতে। মানে আমি কি বোঝাতে চাইছি আপনি হয়তো বুঝতে পারছেন। ঈশান মাথা নেড়ে না সূচক উত্তর দিল। মিনিট 15 ঈশান ওর নতুন বইয়ের দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল। কেন জানি আর চোখ সরাতে ইচ্ছে করছে না। মেয়েটার বেশ লজ্জা পাচ্ছে। ছেলেটাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে বলতে আরম্ভ করলো, এমন করে দেখলে আমার কেমন যেন লজ্জা লাগছে। আমাকে নিজের চেহারাটা দেখানোর জন্যই তো আজকে পর্দা ছেড়ে আমার সামনে আসলে, তাহলে এখন আবার লজ্জা পাচ্ছ কেন? আমার ভালো লাগছে এমন করে দেখতে তোমাকে। মেয়েটা মাথা নেড়েই বেশি উত্তর দিল ঈশানের কথাই। কথা বলতে পারছিল না, লজ্জায় কেমন যেন কণ্ঠটা মিয়ে যাচ্ছিল। তারপর ঈশান ওকে নিজের দিকে ফেরালো, থুতনি ধরে উঁচু করলো। কেন জানি আপনা আপনি এই কাজগুলো করে ফেলছে ছেলেটা। এই তো
কোনো মেয়ের সাথে কথা বলার মতো সাহস হয় না। আর আজকে কিনা এমন একটা মেয়ের সাথে কথা বলছে ভেবে বুকের ভিতরটা হাতুড়ি পেটাচ্ছে। মনে হচ্ছে হাতটা খুলে বাইরে চলে আসবে। সেদিনের পর থেকে ঈশানের ব্যবহার চরিত্র কেমন যেন সুন্দর আর সহজ সরল নম্রভদ্র হতে লাগলো। বইয়ের সংস্পর্শে এসে যে এত কিছু হয়েছে সেটা বাসায় বেশ ভালোই বুঝতে পারছে সবাই। আগে যেটুকু রাগ দেখাতো বাসায় এসে কিংবা বকাঝকা বন্ধুদের করতো সেটাও করে না এখন। ছেলেটার এরকম পরিবর্তন দেখে বন্ধুরা বুঝে গেছে সেসব বইয়ের কামাল। কিন্তু বউটা যে ঈশানের এত মিষ্টি হবে সেটাও ভাবতেও পারেনি। এই ঘটনার পরে আব্বু আম্মুকে ঈশান হাজারবার ধন্যবাদ দিয়েছে এমন একটা মেয়েকে ওর লাইফে বউ করে আনার জন্য। ছেলেটা কল্পনাও করতে পারেনি এরকম একটা সুন্দর সুশ্রী আর নম্র ভদ্র পর্দাশীল মেয়ে ওর জীবনে বউ হয়ে আসবে কিংবা আল্লাহ পাঠাবে। আর মিশমি এত সুন্দর করে গুছিয়ে সব কাজ করতে পারে, তারপরও কখনো একটু বিরক্ত বোধ করে না। অন্যদিকে ঈশান মাঝে মাঝে রাগারাগি করে কথা বলে দেখেছে, তাতেও মেয়েটা কোনো প্রকার জবাব দেয়নি, উল্টো মাথা নিচু করে দাঁড়িয়ে থেকেছে। আর প্রতিবার যখন ঈশান রাগ করে কথা বলে তখন মেয়েটা কেমন যেন মুখটা কালো করে রাখে, মাথা নিচু করে রাখে। ঈশান তখন ফিক করে হেসে দেয়। বউটাকে বুকের মাঝে জড়িয়ে নিতেই মেয়েটা কেমন যেন একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। আর কয়েকটা দিনে মিশমিও বুঝতে পেরেছে ঈশান এগুলোকে ট্রাই করার জন্যই করেছে। মেয়েটা নিজে থেকে বাসার সব কাজ করে, আম্মুকে কিছুই করতে দেয় না। আবার ঈশান বাসায় আসলে ওর আশেপাশে ঘুরঘুর করে, সব কিছু এগিয়ে দেয়, কি লাগবে না লাগবে আবার কখন বলে ঈশান সেটার জন্য তৈরি হয়ে থাকে। ছেলেটা যদি মাঝরাতে উঠেও বলে ওর মাথা টিপে দিতে, মেয়েটা ঘুম ছেড়ে উঠে ওর মাথার পাশে বসে থাকবে। যতক্ষণ না ঈশান ঘুমোবে ততক্ষণ মিশমি ওর কথা মতো পাশেই বসে থাকবে। এমন একটা মেয়েকে বউ করে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। ঈশান জানে না জীবনে কি ভালো কাজ করেছিল, তবে এমন একটা বউ পাওয়ার জন্য মনে হচ্ছে কখনো কোনো ভালো কাজ তো অন্তত নিশ্চয় করেছিল, যার জন্য এমন একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছে। এক মাসে দুজনের সম্পর্কটা বেশ স্বাভাবিক আর গভীর হয়ে উঠল, কারণ ঈশান নিজে থেকে ওকে বারবার বলেছে ওর প্রতি মায়া আর অনুভূতি সৃষ্টি হচ্ছে। তবে মেয়েটার কাছে আসা হয়নি এখনও অবধি। দুজনে একই বেডে ঘুমোলেও দুজনের দিকে তাকিয়ে ঘুমোয়, জড়িয়ে ধরা ছাড়া আর কিছুই হয়নি। অন্যদিকে মিশমি মনে প্রাণে চায় ঈশান ওর কাছে আসুক, তবে এই ছেলেটা যে কেন আসে না জানে না। আর ঈশান ভাবে হয়তো এরকম কিছু করলে মিশমির মনের উপর খুব বাজে প্রভাব পড়বে, তাই কিছু বলতেও পারে না। যাই হোক, ঈশান সকালবেলা বাসা থেকে বেরোবে বলে রেডি হয়েছিল, কলেজে যাবে তাই। এরই মাঝখানে মিশমি রুমে আসলো। খাওয়া দাওয়া করে রুমে এসেছে ছেলেটা, আজকে খেয়ে দিয়ে রেডি হতে শুরু করেছে। এবার মিশমি এসে পাশে দাঁড়িয়ে রইল। ঈশান রেডি হয়ে এসে মিশমির সামনে দাঁড়াতেই মেয়েটা কি যেন একটা বিড়বিড় করে পড়তে লাগলো। নিশ্চয়ই কোনো দোয়া কালাম পড়ছে। ঈশানের মাথাটা নিজের দিকে করতে বললে মেয়েটা কয়েকবার করে ফু দিয়ে দিল। ঈশানও বইয়ের এরকম কর্মকাণ্ড দেখে একটু মুচকি হাসলো, তারপর মেয়েটার মুখের দুপাশে হাত রেখে কপালে চুমু খেলো। মেয়েটার কপালে চুমু খেয়ে একবার আলতো করে জড়িয়ে ধরে মাথায়ও বেশ কয়েকবার চুমু খেয়ে নিয়ে বলতে লাগলো, এটা কিসের জন্য ছিল বেগম জান? আপনার উপরে যেন বাজে কোনো নজর না পড়ে সেই জন্য একটু দোয়া কালাম পড়ে ফু দিয়ে দিলাম। স্বামীকে নিয়ে এত ভয় তোমার? হবেই তো, যাকে এত ভালোবাসি তাকে নিয়ে ভয় হবে না? বাইরের দুনিয়াটা কেমন সেটা আপনিও খুব ভালো করেই জানেন, আর আমারও জানতে বাকি নেই, তাই এরকম করা, কেউ বাজে নজরে তাকাতেও যেন না পারে। ঈশান মেয়েটাকে অনেকক্ষণ ধরে মনে ভরে দেখে, তারপর বাসা থেকে বেরিয়ে গেল। তারপর বাসায় আসলো একদম দুপুরের দিকে, কিন্তু বাসায় এসে মনে হলো অনেকটা দেরি করে ফেলেছে। কলেজে যাবার পরও মেয়েটার সাথে ফোন দিয়ে কথা বলছিল, কিন্তু বাসায় এসে দেখছে বাসায় অনেক কিছুই ভাঙচুর করা হয়েছে। ঈশান কিছুক্ষণ যাবত এসে আম্মুকে খুঁজলো। একটু পরে আম্মু বাসার ভিতরে এসে দেখলো এরকম অবস্থায়। এরকম একটা পরিস্থিতিতে ঈশান পাগল হয়ে গেছে একদম। আম্মুকে বারবার জিজ্ঞেস করতে লাগলো মিশমি কোথায়। এরই মাঝে ঈশানের ফোনে আননোন নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতে ওপাশ থেকে কেউ একজন শয়তানি মার্কা হাসি দিয়ে বলতে লাগলো, কিরে হিরো, কোথায় তুই? তোর বউকে আমরা না আজকে তুলে নিয়ে এসেছি। তুই আমার আর আমার লাইলের সম্পর্কের মাঝখানে বাধা হয়েছিলিস,
তোর জন্য আমি আমার লাইলিকে পাইনি, কিন্তু আজকে তুই আসবি, তোর সামনেই ওর সাথে যা করার করব আমি। ঈশান কিছু বলার আগেই এরই মাঝখানে ভিডিও কল আসতে লাগলো। সাথে সাথে ঈশান কলটা রিসিভ করতেই ওপাশ থেকে দেখলো মিশমিকে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। ওর মুখের মেকআপটা হয়তো খোলা হয়নি। ঈশান মনে মনে উপরওয়ালাকে একটা ধন্যবাদ দিল, তবে হাত দুটো বাঁধা। মেয়েটা কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। শয়তানটা মিশমির সামনে এনে ফোনটা ধরতে মেয়েটা বলতে লাগলো, আপনি কোথায়? আমাকে সাহায্য করে নিসি প্লিজ। আমি ওপরওয়ালাকে অনেক করে বলেছি যেন আপনাকে পাঠিয়ে দেয়, না হয় কোনোভাবে আমাকে সাহায্য করে। আপনি প্লিজ আসেন না, ওরা আমার ক্ষতি করে ফেলবে। ওরা আমাকে ছুঁয়ে ফেলেছে আজকে, জানেন? মিশমির মুখে এমন কথা শুনে ঈশানের কলিজায় যেন পানি শুকিয়ে গেল। আম্মুও কেঁদে ফেললো এরকম কথা শুনে। এবার তাড়াহুড়ো করেই ঈশান বাসা থেকে বেরিয়ে গেল। বন্ধুদের কল করলো। শেষে মেহেদিকে কল করে বিষয়টা জানাতেই ওপাশ থেকে মেহেদি উত্তেজিত হয়ে বলতে লাগলো, তুই থাকতে আমার বোনের গায়ে ওরা হাত দিল কি করে? তুই সামান্য এইটুকু করতে পারলি না? আমার বোনটাকে দেখে রাখতে তোর হাতে আমরা ওকে তুলে দিয়েছিলাম, এই সামান্য কাজটুকু তুই করতে পারলি না? এত বড় একটা বাড়ি থেকে ওকে তুলে নিয়ে গেল, তোরা জানতেও পারলি না ওরা আমার বোনকে টাচ করেছে? ঈশানের মাথায় যেন আগুন জ্বলছে। মনে হচ্ছে শয়তানটাকে খুন করে ফেলতে, কিন্তু খুন করলেই তো আর সব বদলা নেওয়া যায় না। ঈশান থানায় ফোন করে দিল। আব্বুকে ফোন করে জানালো কোথায় যাচ্ছে আর কোথা থেকে কলটা এসেছিল। ছেলেটা আধা ঘন্টার মধ্যেই রাফিনের বলে দেওয়া ঠিকানায় আসলো। বাইরে তেমন কোনো লোকজন নেই। একটা মাঠের মাঝখানে একটা ফ্যাক্টরির মতো, সেখানেই নিয়ে এসেছে মিশমিকে। ঈশান দৌড়ে আসলো জায়গাটার সামনে। এরই মাঝখানের বন্ধুরা আসতেই ঈশান ওদের দেখে আর একটু সাহস পেল। এখন সাহস থাকুক বা না থাকুক, মিশমিকে ওর ভালোবাসাকে যে করেই হোক সেভ করতেই হবে। ঈশান যখনই ভিতরে যেতে নিবে তখনই মেহেদি এসে ওর হাত ধরে ফেললো আর বলতে লাগলো, একা একা কোথায় যাচ্ছিস? একে তো আমার বোনের গায়ে ওরা হাত দিয়েছে, তার উপর তুই গিয়ে এখন কি ঝামেলা বাড়াবি সবাই মিলে গেলে ওরা ঝামেলা করতে পারে, আমি যা করার করব। আর দেখিস আব্বু একটু পরে পুলিশ নিয়ে আসবে, তোরা ওদের নিয়ে ভিতরে ঢুকবে। ঈশান তাড়াহুড়ো করে ভিতরে আসতেই কয়েকজন এগিয়ে আসলে ঈশান বলতে আরম্ভ করলো, যা করার আমার সাথে কর। আমি তোদের মেরেছিলাম, আমার গায়ে হাত তোল, কিন্তু খবরদার ওর গায়ে টাচ করবি না, তাহলে কিন্তু তোদের অবস্থা খারাপ করে ফেলবো। ওর গায়ে ফুলের টোকা লাগলে তোদের জন্য সেটা কাটা হয়ে দাঁড়াবে। ঈশানকে সামনে দেখতে পেয়ে মিশমি আরও জোরে জোরে কেঁদে ফেলল। এবার কয়েকটা ছেলে এগিয়ে আসলে ঈশান ওদের লাথি ঘুষি মারতে লাগলো, কিন্তু হঠাৎ করে পিছন থেকে যেন মাথায় একটা আঘাত এসে লাগলো। সাথে সাথে ঈশান কয়েক পা সামনের দিকে এগিয়ে গেল। ছিটকে পড়ে যেতে নিয়েও টাল সামলিয়ে উঠল। দেখলো রাফিন, অর্থাৎ ওই বাজে ছেলেটা যে মিশমিকে এতদিন যাবৎ ডিস্টার্ব করছিল, সেদিন বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল বাসায়, আর আজকে তুলে এনেছে। সব কিছুর মূলে এই ছেলেটাই। ঈশান ওর দিকে রাগি চোখে তাকিয়ে বলতে আরম্ভ করলো, যত যাই হয়ে যাক ওর দিকে হাত বাড়ানোর চেষ্টা করবি না, দরকার হয় তোরা আমাকে মেরে ফেল, তারপরেও। সেদিন তোর কথায় আমি ভেবেছিলাম ওকে বিয়ে করে নিব, কিন্তু লাইলির খুব তেজ। তোর লাইলি পর্দা করে ঠিক আছে, কিন্তু নিজের রূপ দেখাতে চায় না। আজকে সব দেখাবো আমি, তারপর দেখবো তুই ওকে কি করে বাঁচাস। রাফিন ঈশানের সাথে কথা বললেও এবার মিশমির দিকে যেতে গেলে ঈশান ওকে আটকে দিল। মিশমি ওকে বারবার এদের হাত থেকে বাঁচানোর কথা বললেও মেয়েটা সেই তখন থেকে উপরওয়ালাকে শুধু বারবার ডেকেই যাচ্ছে, যেন অশ্লীলতা হানি না হয়। খুব ভয় হচ্ছে আজকে মেয়েটার, আর মনে হচ্ছে আজকে হয়তো উপরওয়ালা অনেক বড় পরীক্ষার মুখে ফেলবে। আজকে এখানে ওর সাথে বাজে কিছু হলে ও কি করে সেটা সহ্য করে সারা জীবন বাঁচবে। ঈশান হয়তো সাহায্য করতে আসবে, তারপরও উপরওয়ালা ওর সাহায্যে ওর মাধ্যমে সাহায্য করতে চাইছে না। ঈশান বারবার রাফিনকে যখন আটকে দিয়েছিল তখন আরও কিছু ছেলে এসে ওকে ধরে ফেলল। ছেলেগুলো ঈশানকে দূরে সরিয়ে নিতেই রাফিন মিশমির কাছে আসার চেষ্টা করলো। ঈশান বারবার ওকে বারণ করতে লাগলো, কিন্তু তারপরও ছেলেটা শুনছে না। এবার মিশমি ওকে রিকোয়েস্ট করে বলতে লাগলো, দয়া করে এরকম অন্যায় করবেন না আমার সাথে। আপনি আমাকে দেখতে পারেন না, আপনার জন্য আমি হারাম। আমার উপরে এত বড় অন্যায় করবেন না, উপরে কিন্তু এগুলো সহ্য করবেন না।
তোমাকে তো আজকে আমি দেখবই। তুমি সেদিন আমাকে অপমান করেছো। আমার আব্বু আম্মুকে নিয়ে গিয়েছিলাম। তোমার ওই স্বামীর কথাতেই যেন তোমাকে আমি আপন করে পাই, কিন্তু তুমি আমার কথাটা না ভেবেই আমাকে দূরে সরিয়ে দিয়েছো। আমি ভেবেছিলাম ভালো হয়ে যাব তোমাকে পেয়ে। আপনি আমার জন্য আরাম দেখুন। আমি ওনাকে বিয়ে করে নিয়েছি, আমি ওনার স্ত্রী। আপনি আমার গায়ে হাত দিবেন না, দয়া করে প্লিজ। কে শোনে কার কথা? রাফিন যখনই মিশমির নেকাবটা ওঠাতে যাবে তখনই একটা গুলি এসে ওর পা বরাবর লাগলো। ঈশান সেদিকে তাকাতেই খেয়াল করলো একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, সাথে আব্বু। ওর বন্ধুরাও এসেছে ভিতরে। সবাই এসে ঈশানকে ছাড়ালো আর মেহেদি এসে ওর বোনের হাতটা খুলে দিল। ঈশান দৌড়ে আসতে গেল মিশমির কাছে, কিন্তু মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। অন্যদিকে ছাড়া পেয়ে মিশমি দৌড়ে এসে ঈশানের বুকে ঝাঁপিয়ে পড়ল, শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ঈশানের মাথাটা কেমন করছে, তারপরও মনের জোর থেকে মেয়েটার মাথার গালে কপালে চুমু দিয়ে যাচ্ছে। শয়তানগুলোর মনে হয়তো একটুও ভয় আল্লাহ এতক্ষণ দিয়েছিল, তাও মেয়েটার নেকাবটা ওঠায়নি। সবটা উপরওয়ালার ইশারাতেই হয়েছে, তাই হয়তো ওরা ঈশানের আসার অপেক্ষা করছিল, না হলে হয়তো ওর মুখটা দেখে ফেলতো আর বাজেভাবে মেয়েটাকে ছুঁয়ে ফেলতো। এই যুগের মেয়েদের কাছে এটা হয়তো অনেক স্বাভাবিক, কিন্তু মিশমির কাছে সেটা অনেক অপমান আর লজ্জাজনক বিষয়। মেয়েটা ফুপিয়ে কেঁদে যাচ্ছে। ঈশান ওকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। এরই মাঝে রাফিনকে নিয়ে যেতে লাগলে তখন ঈশানের মনে হতে লাগলো রাফিন মিশমিকে ছুঁয়েছিল। ছেলেটা জোর করে মিশমিকে ছাড়ালো, তারপর ওর মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, জান পাখি, তোমাকে কে টাচ করেছিল বলো আমাকে? কে কে ধরেছে তোমাকে? কেউ মুখ দেখেনি তো তোমার? না, দেখিনি। ওই বাজে ছেলেটা আমার হাত ধরেছিল। কোন হাত দিয়ে ধরেছিল জান পাখি? বলো আমাকে, কোন হাত দিয়ে ধরেছে তোমাকে? ডান হাত। মেয়েটা কথাটা বলে উঠতে পারল না, তার আগে ঈশান ওকে ছেড়ে দিল। তারপর কোথা থেকে যেন একটা কাঠের টুকরো ওঠালো, তারপর দৌড়ে রাফিনের দিকে গেল। মিশমিশ সময়ই পেল না ঈশানকে আটকানোর। ছেলেটা গিয়ে ওর ডান হাত বরাবর কাঠের টুকরো ঢুকিয়ে দিল হাতের তালুতে। কয়েকবার আঘাত করতেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল হাতটা। ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো সেখান থেকে, তারপরও থামছে না। ঈশান ওকে কিলঘুষি মেরেই যাচ্ছে। পুলিশ অফিসাররা যখন থামাতে পারল না, তখন ওর বন্ধুরা এসেই জোর করে আটকালো। তখন ঈশান বলতে লাগলো, আমি ওর হাতটা পর্যন্ত অনুমতি ছাড়া ধরি না। তো সাহস হলো কী করে আমার বইয়ের গায়ে হাত দেওয়া? আজকের এই ক্ষতটা সারা জীবন থেকে যাবে। এরপর আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালে তো চোখ আমি উপড়ে নিব। ঈশান তারপর জোর করতে লাগলো ছোটার জন্য। এবার মিশমি এসে ঈশানকে নিজের দিকে ফেরালো, তারপর আবারও শক্ত করে জড়িয়ে ধরতেই ছেলেটা কিছুটা শান্ত হলো। মেয়েটাকে বুকের মাঝে জড়িয়ে ধরতেই ঈশানের বন্ধুরা দূরে সরে গেল। ঈশান জানে না এই মেয়েটা ওর কাছে আসলে কেন জানি ওর বুকের ভিতরটা শান্ত হয়ে যায়। যন্ত্রণা আর কষ্টের আগুনগুলো যেন কেমন নিস্তেজ হয়ে যায়। ঈশানের এরকম কর্মকাণ্ডে মিশমি কিছুটা শান্ত হলো। ঈশান আবারও ওর মুখের দুপাশে হাত রেখে সারা মুখে চুমু দিল। মেয়েটার নেকাবটা এখনও খোলা হয়নি, তারপরও মনে হতে লাগলো মেয়েটা ভয় পেয়ে গেছে। জান পাখি, তুমি ভয় পেয়ে গিয়েছিলে না? খুব ভয় পেয়ে গিয়েছিলে বলো? মিশমি এখনও ফুপিয়ে উঠছে, কথা বলতে পারছে না। ঈশান ওকে আবারও বুকের মাঝে জড়িয়ে ধরল। এবার মেহেদি এসে ওর কাঁধের উপর হাত রাখলো। তখন ঈশান কান্না করে দিয়ে বলতে লাগলো, আমাকে মাফ করে দিস বন্ধু, আমি অনেক বড় ভুল করে ফেললাম আজকে বাজি দিয়ে গিয়ে। আজকে যদি বাঁচাতে থাকতাম তাহলে হয়তো ওরা আমার বইয়ের গায়ে হাত দিতেও পারতো না, তোর বোনকে এরকম করে ছুঁতেও পারতো না আমার জন্যই। যেটা আবার উপর আল্লাহর তরফ থেকে হয়েছে, এই জন্য নিজেকে দোষারোপ করিস না আর পাগলামি করিস না। এবার শান্ত হ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, এর থেকে খারাপ কিছু হয়নি। মিশমি অনেকক্ষণ কাঁদলো, তারপর একটু শান্ত হতেই ঈশান ওকে বাইরের দিকে নিয়ে আসতে লাগলো। মেয়েটা বারবার ফুপিয়ে উঠছে, তখন ওকে পাজাপোলা করে তুলল। এবার সামনের মেয়েটা ওর গলাটায় জড়িয়ে ধরল।
ঈশানের এরকম কর্মকাণ্ডে মেয়েটা ভয় পেয়ে গেছে। ছেলেটা বাহিরে এসে বাইকটা স্টার্ট করতেই মিশমি উঠে বসলো। কেমন যেন মাথাটা চক্কর দিচ্ছে। তারপরও বাসায় আসলো। বাসায় এসেই একদম দরজার সামনে মাথাটা বাজেভাবে চক্কর দিতেই ঈশান বসে পড়ল। সাথে সাথে মিশমি একটু জোরে সোরেই কেঁদে উঠল। আম্মু এসে ধরে ফেললো ঈশানকে। বন্ধুরা ওকে ধরাধরি করে রুমের মধ্যে নিয়ে যেতেই ছেলেটা সেন্সলেস হয়ে গেল। তারপর যখন সন্ধ্যার মুখে জ্ঞান ফিরল, দেখলো বউটা পাশে বসে আছে আর এখনও ফুপিয়ে কেঁদে যাচ্ছে। এরই মাঝখানে কী হয়েছে কে জানে। তবে ঈশানের রুমে শুধু আপু আর আম্মু বসে আছে। ঈশানকে তাকাতে দেখেই মিশমি ওর একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে অনেকক্ষণ চুমু খেলো। ঈশান উঠে বসতে গেলে ওকে বাধা দিল মেয়েটা আর বলতে লাগলো, আপনি উঠবেন না প্লিজ, শুয়ে থাকুন, আপনার শরীর খারাপ করছে। তুমি কাঁদছো কেন এখনো? তোমার কান্নাটা আমি সহ্য করতে পারি না, জানো না? কান্না থামাও, আমার কিছুই হয়নি তো জান পাখি। এবার আম্মু আর আপু উঠে দাঁড়ালো। ভাবলো ওদের স্পেস তৈরি করে দেওয়া দরকার। তারপর আম্মু রুমের দরজার সামনে এসে বলতে লাগলো, নাও তোমার বউকে তুমি সামলাও। আমি বলে বলেও সামলাতে পারছি না, এবার অন্তত তো ওর কান্নাটা একটু থামানোর চেষ্টা করো। আম্মু চলে যেতেই ঈশান মিশমিকে জড়িয়ে ধরলো। বুকের মাঝে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। সরি বিবিজান, তোমাকে শয়তানটার হাত থেকে বাঁচাতে পারলাম না, ও তোমাকে ছুঁয়ে ফেললো। এর জন্য মন খারাপ করবেন না, ওপরওয়ালা এই অন্যায়ের জন্য ওকে শাস্তি দেবেন। আমার ইচ্ছেতেই তো ও আমাকে ছুঁতে পারেনি। একটা সময় মিশমিকে ঈশান ছাড়লো। তারপর ওর মাথাটা কোলের মধ্যে রাখা দেখে শুয়ে পড়তেই বউ ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঈশানের মনে হয়েছে আজকের দিনটা ওর জীবনের জন্য সবচেয়ে দুর্বিষহ ছিল। তবে উপরওয়ালাকে হাজার শুকরিয়া আদায় করছে যে মেয়েটার অন্য কোনো ক্ষতি হয়নি। তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় আর বাজে দিনটা আজকেই হতো। তারপরও শুকরিয়া আদায় করছে যে শুধুমাত্র হাতটাই ধরতে পেরেছে। এ হাত ধরাটা অনেকের কাছেই খুবই সামান্য ব্যাপার। মুখ দেখানোটাও আর নিজেকে সবার সামনে শো করে বেড়ানোটাও অনেক স্বাভাবিক আর সহজ ব্যাপার হয়ে গেছে। নিজেকে তো সবার সামনে অর্ধনগ্ন করেও মানুষ দেখাতে ছাড়ে না আজকাল। সেখানে মিশমি মেয়েটার কাছে এই হাত ধরাটা অনেক বড় আর বাজে ব্যাপার। তাই অনেকে এইসব বিষয় নিয়ে বর্তমান দিনের বিষয়টা ভেবেও হাসাহাসি করতে পারেন। তবে এই অশ্লীলতা আর নগ্নতার যুগে অন্যরকম কিছু তুলে ধরার চেষ্টা করলাম। ইসলামিক দৃষ্টি থেকে সম্পূর্ণ প্রপার পর্দা করা একটা মেয়ের জন্য ফরজ, কিন্তু সেটা এখন অর্ধনগ্নতা দিয়ে দাঁড়িয়েছে সমাজ। আর কিছু মেয়ে তো বোরখাটাকে দিয়ে ফ্যাশন তৈরি করে ফেলেছে, যেটা দেখলেই মনে হয় যে এগুলো ফ্যাশন করার জন্যই তৈরি করা হয়েছে। যাই হোক, যে যার দৃষ্টিকোণ থেকে ভালো ভালো কমেন্ট করবেন আর ওদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।